কখনো আমার আমার হাত ছাড়ে নাই। অনেক অত্যাচার, অনেক কিছু সহ্য করছি, বাচ্চা হয় না, বাঞ্জা এই সে অনেক কিছু বলছে, অনেক অত্যাচার করছে, অনেক কিছু সহ্য করছে। মানুষ তো এখন একটা জীবনে এত টাকা দিয়ে ইনকাম করো, বউরে সব দিয়ে দিতেছো, নিজে লেগে কিছু রাও না। আমাকে দিয়ে দিলে যদি হ্যাঁ আমার ভাগ্যে থাকে, তাহলে সবকিছু দিয়ে আমার ভাগ্যে থাকবে। হ্যাঁ, আর যদি ও চইলা যায় আমার থেকে, আর কি করার? ও তো একটা লাইফ দেখে আসছে, দেখে আমার লাইফে আসছে। এখন যদি ওইটা দেখা যদি না বুঝে, তাহলে তো আর কিছু করার নাই আমার। তোমার প্রতি কি আমার বিশ্বাস আছে আমি তোমাকে কখনো ছাইড়া যাব? তুমি যদি মরে যাও, এটা বিশ্বাস রাখো, এই ভিডিওটা কিন্তু আজীবন থাকবে। হ্যাঁ, আমি কখনোই বিয়ে করব না। ও কিন্তু বাবার বাড়ি কি আমি জানি না। ওরে ছাইড়া এক রাতের জন্য কোথাও যাই 3-4 মিনিট লাগে যাইতে। এই উপরতলা নিচতলা এরকম একটা রাইতে আমি সফলতার পরও ভাবি আজকে যদি আমার বাবা বাচ্চা থাকতো, তারে আমি একটা পাঞ্জাবি দিতে পারতাম, তারে একটা ভালো জিনিস দিতে পারতাম, আমার সাথে নিতাম। বাপারে দিতে কতক্ষণ? আমার বাবা আমার একটা বট গাছ ছিল, কখনো আমার কোনো চাহিদার কমতি রাখে নাই। এই যে আমার বাবা দিন মজুর, কখনো বুঝতে দেয় নাই। যদি বলতাম যে বাবা আমার ওই ড্রেসটা লাগবো, সে ওই ড্রেসটা সারা দিন রাত কাজ করে আমার ওই ড্রেসটা এনে দিত। বাবা আমার ওইটা লাগবো, স্কুলে আমি না খাইয়া যাইলে রাগ ভাঙানোর জন্য ম্যাডামের কাছে পর্যন্ত টাকা দিয়ে দিত আমার বাবা। অভাব কি জিনিস আমি মাইয়া জীবনও বুঝি নাই। বাবা পৃথিবী ছাইড়া চলে গেল। ছিলেন না আপনি তার পাশে? ভাইয়ের রুমে শেষবারের মতো নাকি ঘুমাইবো, বলতেছে আমি আমার ছেলের সাথে একটু ঘুমাবো, তোমরা ওই রুমে যায় ঘুমাও। মানে আমার ভাইয়ের অনেক আদর করতো, আমার তো আদর করতো, বাবা মা তো। বলতেছে শেষবারের মতো আমি আমার ভাবি আবার সুন্দর জানতো যে উনি চলে যাবেন 1 মাসের মধ্যে, হয়তো মনটা লাড়া দিছে লাস্ট বারের মতো। বলতেছে আমার বাবার কাছে ঘুমামু আমি, আমার ছেলে আমার ভাইয়ের বাবা ডাকতো, আমার বাবার কাছে আমি ঘুমামু লাস্ট বারের মতো। বাবার নাই, ওঠো ওঠো সবাই ওঠো, বাবার নাই। তখন মেবি ওর বাবা হচ্ছে ওর ভাবি হচ্ছে কোরআন শরীফ পড়তেছি। ওই রাইতে আমার বাবির ডরে কোরআন শরীফও পড়তে পারে না, এরকম ভয় পাইছে, মনে হয় আজরাইল আশেপাশে আছে। ও বাবা আমার বাবিরও অনেক আদর করতো আমার মতো করে। আমরা যেহেতু একটাই মেয়ে, তো এটাই আমার মেয়ে। চিন্তা করেন তারা আমারে কিভাবে রাখছে, আর আমার বাবা ওই মেয়েটারে কিভাবে রাখছে। ডিভোর্সি মানে কি জানেন? সমাজের কাছে এই যে মেয়েটা ভালো না, কিন্তু কি করতে হবে, সমাজকে আমাকে একবেলা ভাত খাওয়াইবো? কখনো খাওয়াইছে? আমার মাঝে এত অসুস্থ ছিলাম, ইন্টারভিউ দিছি, আমাকে যে বলছে যে আমি ভিক্ষা করছি ইন্টারভিউ থেকে, কিন্তু আমার মার অপারেশনের পরে আমি সিম বন্ধ করে দিছি। আমি মেয়ে পারতাম না লাখ লাখ টাকা অনলাইন, প্রবাসী ভাইয়েরা বিশেষ করে আমাকে হেল্প করছে, তাদের থেকে লাখ লাখ টাকা কামাই আমি পারলে একটা বিল্ডিং দিতে পারতাম না, জায়গা কিনতে পারতাম না। আমি মেয়ে লুবি না, এজন্য আমি সাথে সাথে আমার মার অপারেশন শেষ, মোবাইল বন্ধ। আমি 10টা ডিভোর্সি মেয়ে আমার পার্লারে রাখছি, আমি কখনো কোনো জায়গায় আমি বলি নাই। এই ডিভোর্সি মেয়েদেরকে আমি ফ্রিতে কাজ শিখাই, ফ্রিতে কাজ শিখাইয়া ফ্রিতে কাজ শিখাই, খাওয়া দাওয়া সব কিছু আমার উপরে। প্রত্যেকটা ডিভোর্সি মেয়ের গল্প আমি শুনি, কারণ আমি নিজে ডিভোর্সি ছিলাম, আমি জানি কতটা অত্যাচার করে। হয়তো সব মেয়েরা এক না, সব ছেলেরা, কিছু কিছু মেয়েরাও আছে ছেলেদেরকে ঠকাইয়া চলে যা। ও আমার পছন্দ করতো না, আমার বেস্ট ফ্রেন্ডকে পছন্দ করতো। বিয়ার আগে থেকে ওই ছেলের সাথে ঘটনা ঘটার আগে থেকে ওকে আমি পছন্দ করতাম, বাট আমরা স্কুলে তো বুঝে নেই মজার ছেলে আমরা। ও আবার আমার থেকে ইন্টেলিজেন্ট, ও আবার একটু স্মার্ট। একদিন ও আমাকে একটা আইফোন কিনে দেয়, আমার আইফোনের অনেক শখ। ওই ওনার টাকা দিয়ে আমি দেই। না না আমি তো বলে দিয়েছি ওনার আমি বিয়ে করব না, কারণ তো ওনাকে বলছো যে তোমার টাকা দিয়ে আমি আরেকজনকে আমার বয়ফ্রেন্ডে গিফট দিতেছি। না ও তো জানে আমার একটা ফ্রেন্ড আছে। তা ঠিক, কিন্তু এটা কি জানে ওর একটা ফ্রেন্ড আছে, ওর ফ্রেন্ডকে ওর টাকা তো তুমি নিলাই, সে নিজে রাখো আর জামাইরে দেয় কি? তো টাকা তো দিছে ওর আম্মুকে, ওর আম্মু ওরে দিত খরচের জন্য, কিন্তু ও যে আমার স্কুলে পড়তো আমি জানতাম না। আমার স্কুলে যে সে পড়তো, মানে আমি দিন সে আমাকে সত্য দেয় তুমি কখনো বাচ্চা নিবা না। কেন আমি জানি না। 7 দিন পরে দেখি একটা ফোনে কথা বলতেছে। আচ্ছা, সেম আমার সাথে যেভাবে জান পাখি ময়না কথা বলতেছে, মানে আপনার তখন মেয়েদের দাগ ওঠে নাই? না মেয়েদেরও ডাক ওঠে নাই। কথা বলতেছে তখন আমার শোলে লম্বা দাঁড়িয়ে গেছে, মাটিটা মনে 2 ভাগ হয়ে গেছে কথাগুলা শুনে। কি বলতেছিল? কি রে বলতেছে, জান পাখি তোমার আমি পছন্দ করি, এই সেই, মানে বিভিন্ন মেয়েদের সাথে সে কথা বলতো। আমি বউ থাকাকালীনও সে কথা বলতো। সে আমাকে একদিন রাতে বলে, তুই আমার সাথে উপরে শুইতে পারবি না, নিচে শু। আমি কই কেন? তোরে বলছি নিচে শুইতে, তুই নিচেই শুবি, অথচ খাটটা আমার বাপের কিনা।
চোট মারে শ্বশুর আপনার গায়ে হাত দিছে? হ্যাঁ 3-4 বার গায়ে হাত চোট মারে নিজে চোদা নিজে শ্বশুরে গাইলাই তো Oh my God! অনেক অত্যাচার টর্চার করে একদিন প্ল্যান করে আমারে মেরে ফেলবে। আমি যেহেতু পথের কাটা মেয়ের সাথে প্ল্যান করে আমাকে মেরে ফেলবে। Oh my God! বলবো যে মেয়ে কোথাও পালাই গেছে, নাহলে আপনাদের বাসায় যাইতে সময় অ্যাক্সিডেন্ট করছে, হয়তো এইসব ব্যাপার আমি জানি না। বোন, তোমার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল যখন তুমি তোমার মায়ের হেল্পের জন্য কথা বলছিলে, জি জি এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে সেই সময়টা বদলে গেছে, জি এবং তারপরে এখন তোমার জীবনে একটা খুব সুখী অবস্থা চলতেছে, এবং একজন দায়িত্ববান স্বামী তোমার কপালে আল্লাহ দিছেন, এবং জি আলহামদুলিল্লাহ। যার কারণে তোমার জীবনটা এখন কি বলে পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। আমাকে ওই ওই জায়গাটা থেকে, আর তুমি যদি ভাই কষ্ট না নাও, আমি অতীত থেকে বর্তমানে আসতে চাই। একটু বোন আমাকে বলো যে ঘটনাগুলো কি ঘটছিল এবং এখন কি অবস্থা? ঘটনাগুলো ঘটছিল 2017 সালে, যখন আমি ক্লাস 6 থেকে 7-এ উঠি। তখন আমার একটা ভাইয়া ছিল, আমার নিজের ভাই। তো ও পিকআপ চালাইতো যেহেতু আমাদের ওইখানে আগে, এখন যেহেতু বস্তি বাড়ি বলে, আগে কিন্তু এক লাগাতারে হচ্ছে 4-5টা রুম ছিল। আচ্ছা। ওই বাড়িতে আমরা থাকতাম। আমার বাবা একজন দিনমজুর ছিল। তো সাথেই আমার একটা মামা, আমরা মামা ডাকতাম। তো মামাও পিকআপ চালা, আমার ভাইও পিকআপ চালা। তো তাদের সাথে আমরা আসা যাওয়া চলাচল। তো একটা হিন্দু ছেলে তাদের বাসায় আসতো। যেহেতু আমাকে দেখতো, প্রতিদিনই দেখতো। দেখার পরে সে আমাকে পছন্দ করে, একদিন প্রস্তাব দেয়। তো যেহেতু আমি স্কুলে ভালো ছিলাম, আমার এসবে কোনো ইন্টারেস্টও ছিল না, বা আমার এসবের প্রতি কোনো আকর্ষণ ছিল না। সে কি করছে, এটার প্রতিশোধ নেওয়ার জন্য, মানে তার মাইন্ডে লাগছে আমি কেন তাকে রিজেক্ট করে দিছি। পরে সে একটা ছেলেকে আমার এই নাম্বারটা দেয়। নাম্বার বলতে সিম স্কুল থেকে আমাদেরকে দিত উপবর্তীর জন্য। তো তখন আমাদের একটা ছোট মোবাইল ছিল, ওই মোবাইলটাই আমরা পুরে রাখতাম সিমটা। এটা কোনো আমারও না, আমার ফ্যামিলির আর কি। তো ওইটার মধ্যে হচ্ছে একদিন স্কুল থেকে আয়সা দেখে আমি অনেকগুলা কল দিছে, কে জানি কল দিছে জানি না। পরে আমি আবার ফোন দিছি, ফোন দিয়া আসসালামু আলাইকুম বলছি। ওই পারে ছেলের কণ্ঠ দেখে বলছি যে ভাইয়া কে বলছেন? বলতেছে যে রং নাম্বারে কল করছি। আচ্ছা ঠিক আছে, কল করছি যখন একটু কথা বলি। তা আমি আবার বলছি না সরি আমি ব্যস্ত আছি বলে কাইটা দিছি। পরে আবার কল দিছি, কল দেওয়াতে আমি হচ্ছে কলটা রিসিভ করে কথা বলে সেও ফাইজলামি ছেলে কথা বলতেছে, এক প্রকার আমিও কথা বলছি। কথা বলতে বলতে ও বলতেছে আমরা কি ফ্রেন্ডশিপ হতে পারি কিনা। তো আমি বলতেছি ফ্রেন্ডশিপ কথা বললে আর কি হইব, তখন তো আর আমি সব বুঝি না। পরে কথা বলতে থাকি, প্রায় 1 বছর কথা বলতে থাকি। কথা বলার পর ওই দিন ছিল আমার স্পষ্ট মনে আছে ঈদুল মিলাদুন নবী। সে আমাকে বলে আচ্ছা একটা প্রস্তাব দিব, তুমি কি রাজি হবা? তারপরে আমি বললাম কি প্রস্তাব? তুমি যদি নবী রাসূলকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমার এই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করবা। আমি আচ্ছা দেখি শুনি আগে কি প্রস্তাব। তারা বলতেছে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমার সাথে রিলেশনে যেতে চাই। তারপর আমি বললাম আমার পক্ষে এখন সম্ভব না, সামনে আমি 8-এ উঠবো, আমার হচ্ছে জিএসসি পরীক্ষা আছে। তখন তুমি 7-এ? আমি 7। ওকে। তারপরে সে বলতেছে আচ্ছা আমি বলতেছি আমি একটু ভাইবা দেখি। তারপর আমি 1-2 দিন ভাবলাম, বাবার পরে বললাম যে ছেলেটা তো ফ্রেন্ডশিপ হিসেবে ভালোই ছিল, তখন তো ভালোই দেখাইছে, আমি তো তার আর খারাপ রূপটা আমি দেখি নাই। তারপর আমি রিলেশনে গেলাম, যাওয়ার 1-2 মাস পরে সে বলতেছে আমি তো তোমাকে দেখি নাই, ফোনে জাস্ট কথা বলছি, তুমিও আমাকে দেখো না, একদিন মিট করি চলো। তার বাসা ছিল ভৈরব আর আমার বাসা হচ্ছে কুমিল্লা, আচ্ছা অনেক দূর। সে আসে প্রায় 3টা বেজে যায় কুমিল্লা আসতে আসতে। পরে আমরা হচ্ছে কুমিল্লা কোটবাড়িতে তার সাথে প্রথম দেখা করি। ওই ছেলেটার আমার ভাল লাগছে, বাট আমার ওই ছেলেটারে ভাল লাগে নাই। কিন্তু কি করা, রিলেশনে চলে গেছে, এখন তো মানা করা যায় না। আর তখন এমন একটা বয়স চলতেছে, আবেগের বয়স চলতেছে, কিছু করার নাই। আমি এখন হ্যাঁ মানও করতে পারতাম না, এমন একটা আমাদের সম্পর্ক জড়াই গেছে গা। তারপরে ঠিক আছে ওই যাওয়ার পরে আমার ফ্যামিলি থেকে এবং ওর ফ্যামিলি থেকে চাপ দেয় ওরে বিয়ে করাবে, যেহেতু ওর বয়স হচ্ছে 18 হয়ে গেছে, আমার তো এখন মাত্র 13, বিয়ে দিবে। ওদের আবার হচ্ছে 3 ভাই 2 বোন। তারপরে হচ্ছে আমাকে প্রস্তাব দেয় সেই ছেলে
যে বিয়ে করবে। আমি কই না, আমার ফ্যামিলি থেকে এখন বিয়ে দিবে না, আমার ফ্যামিলি ইচ্ছা আছে আমার একটু ভালো জায়গায় পড়াশোনা করাবে, যেহেতু আমার বাবা একটু অসহায়, আমাকে ভালো জায়গায় পড়াশোনা করাবে, আমি যাতে ভবিষ্যতে কষ্ট না করতে পারি। তারপরে সে বলতেছে যে না, আমি তোমাকে বিয়ে করব, তুমি আমাকে তাইলে ঠকাইতেছো, তুমি আমার সাথে ডুপ্লিকেট করতেছো, মানুষে যেরকম করে এরকম তুমি আমার সাথে করতেছো। আমি কই না, এরকম প্রশ্নই আসে না, আমি যেহেতু ভালোবাসি কিন্তু আমার তো সময় লাগবে, আমি চাইলে তো পারি না আমার ফ্যামিলির বিরুদ্ধে যাইয়া তোমাকে বিয়ে করতে, রিলেশন করে ঠিক আছে। তারপরে হচ্ছে সে আমাকে একদিন হচ্ছে আমাদের হচ্ছে আম কাঁঠালের দিন বন্ধ আসে স্কুলের, তো আসার পরে সে আমাকে বলতেছে তুমি আমাদের বাসায় আসো, আমার ফ্যামিলি তোমাকে দেখবে। আমি কই না, কিভাবে, আমি একটা আবিয়াতা মেয়ে হইয়া কিভাবে তোমাদের এখানে যাবো, পরে আমার ফ্যামিলির সমস্যা হবে, আমার ফ্যামিলির মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাব। বলতেছে যে না, কিছুই হবে না। আমি কই না, পসিবল না। পরে সে আমাকে কি করছে ভাই আমি নিজেও জানি না, আমি পাগল হ্যার জন্য আমি যদি বলে মরতে আমি মরবো, যদি বলে বাঁচতে আমি বাঁচবো। আমার ফ্যামিলির অবাধ্য এক প্রকারে, যে মেয়ে ফ্যামিলির বাধ্য ছিলাম, ফ্যামিলির কথা উঠতাম বইতাম, কারো কথা কান দিতাম না, সে মেয়ে আমি এখন ফ্যামিলির সাথে খুব বিশ্রী ব্যবহার করি, হ্যার কথায় আমি হ্যাঁ, হ্যার কথায় আমি না। তারপর আমার একটা ফ্রেন্ড ছিল, ওরে বলতেছে যে ওর কথা বলবা, যে ওর বান্ধবীর বিয়া বা আত্মীয় স্বজনের বিয়া বইলা, ওর বাসার দাওয়াতে যাইয়া বইলা তুমি আমার কাছে আসবা। তখন আমি কি করবো, আমি তো এখন আমার নিজের মধ্যে নাই। তারপরে আমার বান্ধবীরা রাজি করায় আমার ফ্যামিলির কাছে নিয়ে যায়। আমার ফ্যামিলি বলে না, তোমাকে কখনো এক রাতের জন্য কোথাও দিছি না, তোমাকে আমি এখন দিব। আমার ভাইও তখন বিয়ে করছে, আমার ভাবিও বলে না, তুমি একটা নাবালক মেয়ে হইয়া তুমি রাত মানুষের বাসায় কাটাইবা, এটা কখনোই পসিবল না। তারপরে আমি বলি না, আমি যাবই যাবো। তারপরে আমার বান্ধবী অনেক বুঝাইছে, বুঝানোর পরে আমার বাবা বলছে ঠিক আছে, এক রাত আর বেশি তুমি থাকতে পারবা না। তারপরে আমি ওই ছেলের বাসায় যাই, ট্রেন দিয়ে যাই, যার পরে নদীর, মেঘনা নদীর এপারে হচ্ছে ছেলের বাসা, ওই পারে হচ্ছে ওর বোনের বাসা। বোনের বাসায় আমার রাখার পরে ওর বোনের সবাই আমাকে দেখে, দেখার পরে বোনের শ্বশুর শাশুড়ি বলতেছে এটা কে, তো বোন আবার পরিচয় দিছে আমি হ্যার ফ্রেন্ড, ভাইয়ের গার্লফ্রেন্ড যে এটা বলে নাই। তো সে আবার কি করছে, ওই দিনকালা যাইতে যাইতে তো বিকাল হয়ে গেছে, যার পরে হ্যার বাসায় চলে গেছে, আমার ওর বোনের বাসায় রাখা। পরে ওর বোনের বাসা থেকে আমি খাওয়া দাওয়া খাইছি, খাওয়ার পরে আমি ঘুমের থেকে উঠা দেখি যে 11টা-12টা বাজে। আমি কই এত তো বাজার কথা না, সর্বোচ্চ 1 ঘন্টা একটা মেয়ে ঘুমাইতে পারে। পরে আমি বুঝতে পারলাম যে কিছু হয়তো একটা খাওয়াইছে আমাকে। পরে আমি বললাম আপু অনেক লেট হয়ে গেছে, আমার তো মানে আমি পারি না, আজকেই বাইরে গেলে তো আমার কেউ আর ধরতে পারবো না যে আমি আসছি কারো বাসায়, আমি এখন কোথায় যাব, আমি তো বাসায় যাইতে হবে। বলতেছে যে এখন তো গাড়ি নাই, তুমি কালকে সকালে চলে যাইও, এখন আপাতত থাকো। তাই এখন যদি আমি সিনক্রেট করতে যাই আরও সিনক্রেট হয়ে যাব। তাই ভদ্রভাবে হেরো মান সম্মান নষ্ট করার দরকার নাই, আমার দরকার নাই, আমি চুপচাপ আসিলাম। পরে সকালে সে আসে, আসার পরে বলতেছে যে চলো আমার বাসায় নিয়ে যাবো, আমার মা বাবা তোমাকে দেখবে। আমি কই না, কোনোভাবে পসিবল না, সারা রাত আমি এখানে ছিলাম, আমার আরেকদিন যদি থাকে আমার বাবা মা জানি না যাবে, এলাকা বাড়াবোতে আমি বেশি জানি না আমার মা বাপের থুতু ফেলবো, আমি এই জিনিসটা কখনোই করতে পারি না, আমি এক বাপের একটা মেয়ে। পরে সে আমার পায়ে হাতে ধরে ফেলে, তা আমার মনটা নরম হয়ে যায়। তখন আর আমি আমার ফ্যামিলির কথা ভাবি না, বুঝেন, তখন একটা আবেগের বয়স চলতেছে। তা আমি যাই ছেলের বাসা, যাওয়ার পরে হ্যাঁ মা বাবা হ্যাঁ ফ্যামিলি জ্ঞাতি গোষ্ঠী যা ছিল একসাথেই তারা আর কি আমাকে দেখছে। দেখার পরে তখন আবার খাওয়া দাওয়া পরে খাইতে খাইতে সন্ধ্যা হয়ে যায়। তারপর আমি অনেক জোর করতেছি যে আমার বাসায় দিয়ে আসো, আমার বাসায় দিয়ে আসো, আমার ফ্যামিলি আজকে যদি অন্ততপক্ষে জানতে পারে তাহলে আমার ভাবি আমাকে শেষ করে দিবে, কারণ আমার ভাইয়ের মান সম্মান নষ্ট করে লেছি। আর বলতেছে আজকে থাকো, কালকে ভোর ভোর তোমাকে আমি পাঠাই দিব। না না, আমি অনেক চৈতারণা করতেছি, এর মধ্যে আবার আমি ঘুমাই গেছি। ঘুমানোর পর আমি উঠছি আর আমার ফ্যামিলি থেকে ফোন দিছি, ছোট্ট মোবাইল ছিল, ফোন দিয়ে আমার বাবির ফ্যামিলি জানিয়ে ফেলে। পরে আমার গাও কাঁপা শুরু হয়ে যায়, ওইখানে আমি অনেক ভয় পাই, এই প্রথমবার আমি একটা ভুল করতেছি জীবনে। বাবি ওই ফোনের ওই পাশ বলতেছে তুমি কি এটা ঠিক করলা, তুমি যা করলা কি ঠিক করলা, তুমি এইভাবে তোমাকে নিয়ে তোমার বাবা আমার হাজব্যান্ড কত স্বপ্ন দেখছো তুমি জানো, তুমি এইভাবে একটা ছেলের সাথে পালায় যেতে পারলা। আমি বলি কি বলবো, আমি ফোনটা কাইটা দিছি, কাইটা দেওয়ার পরে আমি তার সাথে চিল্লা ফাল্লা, মানে এক প্রকার ঝগড়া হয়ে গেছে। তারপরে ওই কি করছে,
আমার ভাবি ফোন দিয়ে ওরে বলতেছে অনেক খারাপ ব্যবহার করছে যে এক্ষুনির মধ্যে মেয়েরে পাঠাইবা, নাইলে মেয়ে তোমারে মামলা দিব, এখনের মধ্যে যদি মেয়েরে না পাঠাও। তো সে আবার কি করছে, বাই রোডে আমাকে পাঠাইছে। পাঠানোর পরে বাসা যাওয়ার পরে আমার ভাইয়া অনেক রাগ হয়েছে, রাগ হয়ে আমার মারছে। তারপরে এলাকার মানুষ তো জানা গেছে, যেহেতু আমরা মধ্যবিত্ত জানেনি, এলাকার মানে একটু হইলে আরেকটু করে, অথচ ছেলের সাথে একান্ত আমি কখনো কথাই বলি না। তো এলাকার মানুষ বলছে যে ছেলের সাথে আমি রাত কাটাইছি, আমি বাজে বাজে যা যা কথা ছড়ানো যা সম্ভব কথা ছিল আমি বুঝতে নষ্টা, পারছি। আমি এক অকার হাতার কথা, আমি অপবিত্র, আমি যদি কারো গায়ে ছুঁই তাহলে ওরও অপবিত্র হইয়া যাব। আর সাথে তো মেয়েরা আছে না, আমার সমানে সমানে মেয়েরা আছে না, তারাও আমারে ছিছি করতেছে। যে মায়া কখনো আমি রুমের থেকে বাড়ি না, তারপরে বলতেছে দেখছো ওই যে রুমের থেকে বাড়ো না, যে রুমের ভিতরে শয়তান থাকে দেখছো, আমার ইঙ্গিত দেখায় দেখায় কথা বলতেছে। মান সম্মান আমার মা বাপের ধুলায় মিশে গেছে গা, মাথা উঠায় যে কথা বলবো আমি এটাও বলতে পারি না, যে আমার কখনো ছেলের সাথে এক প্রকার একটু কথাও বলতে পারি না। তো তাদের ব্যাপার যে আমি আমার সাথে ছেলে রাত কাটাইছি। পরে ওর ফ্যামিলি থেকে বলতেছে যে তুমি আমাকে এখন বিয়ে করতে হবে, এখন আর কি করতে পারবা। তার যে প্ল্যান এটা ছিল আমি তো আর জানি না। তারপরে আমার মা বাবা বলে না কাইটালাম, তাও আমার মেয়েরে ওই জায়গায় বিয়ে করামু না। তারপরে আমি বলতেছি না, পরে কি জায়গাটায় বিয়ে হয়? হ্যাঁ বিয়ে হয়, কিন্তু একটা শর্ত ছিল, ওই যে 50,000 টাকা দিতে হবে, ছেলেরে হচ্ছে আংটি দিতে হবে, মানে এবং ঘরে দিতে হবে কারা, তোমাদের পক্ষ থেকে দিতে হবে? হ্যাঁ ছেলের বাবা দাবি করে, যৌতুক দাবি করে? হ্যাঁ যৌতুক দাবি করে, অথচ আমরা কিন্তু দুজনের পছন্দ করি। তার আমি বলি যে যৌতুক যে দাবি করতেছে আমরা তো যৌতুক দিয়ে বিয়ে করব না। কয় এইগুলো তো তোমারই থাকবে, আমার 2 ভাই যুদ্ধ হয়ে গেছে, আমি এখন আসি, তোমারই তো থাকবে। তারপরে আমি বললাম আসলেই তো, যেহেতু হ্যাঁ একা আছে, আমি তো আর জানি না বিয়ের পরে ডিভোর্স হয়, বিয়ের পরে তো মেয়েদের একটা সুন্দর সংসার হয়, তাই না? তারপরে আমার ফ্যামিলি রাজি না, একে তো রাজি না, আমি পালাই গেছি, আবার যৌতুক চাইছে, না রাজি না। পরে হ্যাঁ আমার একদিন ভিডিও কল দেয় যে দেখো আমি কই আসছি, এখন আমি কিন্তু ঝাঁপ দিয়া ট্রেনের তলে পড়ে যাবো, তখন আমার মৃত্যুর ড্রাইভার তুমি, তোমার জন্য আমি মরছি। ছেদ দেয় এক প্রকার। আমার মামা তারা হচ্ছে এর আগের দিন ফ্যামিলি যাইয়া চাই আসছে, ওর বাড়ি পছন্দ হয় না, ওর ফ্যামিলির আচার আচরণও ভালো না, সবাই বলছে আশেপাশে যে ফ্যামিলি মানে শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর শাশুড়ি যারা তারা ভালো না, বিয়ে না দিত। ওইখানে আমার মামা তার আয়সা বলছে এই মেয়েরে ওইখানে বিয়ে দিব না, গ্রামে নিয়ে যাব, গ্রামে নিয়ে গেলে কয়েক মাস পরে এমনিতেই ধামাচাপা পড়ে যাব, মেয়ে কই গেছে না গেছে এটির কোনো হুঁশ থাকতো না। তারপরে আমি হ্যাঁ যদি মরে যায় আমি। পরে 2 ফ্যামিলি হচ্ছে বিব্রত হয়ে যায়, যেহেতু এই দিক দিয়ে মরে যাবে ওই দিক দিয়ে মরে যাবে। পরে তো ফ্যামিলির একটা সন্তান হারাইলো, পরে না রাজি হয়েছে, রাজি হয়ে পরে কয়েকদিন সময় নিচ্ছে আমার বাবা। পরে আমার ভাই বাবা আত্মীয় স্বজন মিল্লা টাকাটা দিছে, দিয়া তাদের 50 জন আসবে, আমাদের 30 জন 80 জন খাওয়ায়া বিয়া দিবে। বিয়ের দিন কি করছে, সে যৌতুক তো নিছে আগিলা দিনে একটা কথা আছে না, যে যার কাপড় পরবে, পুরান কাপড় পরলে তার মতো ভাগ্য হবে, আমার দাদি নানিরা বলতো এরকম আর কি। তো ওর একটা বোন ছিল, ওর বোনের আগে 2 বিয়ে না 3 বিয়ে ছিল, তো ওই পুরান ড্রেসগুলা সে বিয়ের দিন আনছে আমাকে পরানোর জন্য, গহনা হইতে জুতা বাদে আর কি, জুতা নতুন আনছে, আর শাড়ি মারি যেগুলো আছে ওগুলা সব আগের আনছে। আনাতে যেহেতু আমরা মালিকের বাসায় থাকি, আপনার একটা কোনো বিয়ের শপিংও হয় না? না কোনো শপিং করেই নাই, টাকা অথচ নিছে কিন্তু কোনো শপিং করে না। তো তখন তো মালিক মানি হচ্ছে বড় লোক, আমরা বলতাম যে হেরাই বড় লোক। তো মালিকের মেয়ে দেখা বলে এগুলা কি, এগুলা আরো 3-4 বছরের আগের বিয়ের কাপড়, এগুলা কি আমরা চিনি না, ছি এগুলা পরে এনে বিয়ে দিবে তোমার, এর লাগে নি তুমি প্রেম করে বিয়ে করতে গেছিলা, তোমার বাবা না টাকা দিছে। তো আমার একটা মাইন্ডে লাগাইছে, তারে আবার আমি ডাক দিয়ে বললাম আমার বাবা তো তোমাকে টাকা দিছে, তাহলে তুমি পুরান কেন লাকিসটা সহ পুরান আনছো, দেখলেই তো বোঝা যায়। বলতেছে সময় তো পাই নাই, সমস্যা কি আমি তোমার বাসায় যাই কিনা দিব, এখন তো আমার আর্থিক অবস্থা ভালো না, আর তোমরা যেহেতু 50 জনা আমাদের খাওয়াইবা, পরে আমরা তো পরের দিন তো তোমরা আরও খাওয়াইতে হইব, এই জন্য আর কি সময় পাই না। তো যাই হোক কী করার আছে, মা বাপের এরকম ম্যানেজ করার পরে বিয়ে হয়েছে, হওয়ার 4-5 ঘন্টা পরে আমরা যাই, রাত হইয়া যায় প্রায়। যার পরে ওর বোনে কী করছে, আমার গায়ের সামনে আইসা সব কিছু খুলে লয়ে গেছে। এটা তো তার বোনের সাথে সাথেই খুলে লয়ে গেছে, খুলে লয়ে যে আমার যে একটা 3 পিস পরাইবো তাদের কাছে ওইটাও নাই। পরে আমার একটা পুরান 3 পিস পরাইছে, পুরান 3 পিস পরাইছে। পরানোর পরে ওই দিন নাকি কাল রাত থাকে,
দুজনের সাথে কোনো কথা বলি নাই। পরের দিন হচ্ছে কথা বলি, পরের দিন সে আমাকে সত্য দেয় তুমি কখনো বাচ্চা নিবা না। কেন? আমি জানি না, বলতেছে তুমি বাচ্চা নিবা না। আমি বলি কেন? আমরা তো ছোট, আর একটু বড় হয়ে নিই, আর আমার একটু টাকা পয়সা হোক তখন বাচ্চা নিবা। তখন কিন্তু ভাই আমি নেগেটিভ পজিটিভ এইসব কোনো কিছুই বুঝি না। হ্যাঁ যেটা বলছে এটাই সঠিক। আর আমিও যেহেতু 13 বছরের, আমি আর কি বাচ্চা নিব। তারপরে এভাবে কেটে যায়। কয়েকদিন পরে যে হিন্দু ছেলেটা, ওই ছেলেটা আসে। আসার পরে আমি চমকায়া যাই, কি এই ছেলেটা না আমার অফার দিছিল। পরে আমার ভাবি ডাকতেছে, পরে আমি চমকায় উঠি। আমি হ্যাঁ জিজ্ঞেস করি যে এই ছেলেটাকে, আমার ফ্রেন্ড। আমি ওই দিনকাল আর কিছু বলি না, যতটুকু বোঝার একটু তো বুঝি। বোঝার পরে তারপরেও 2টা সত্য দিছে। ওর 2টা ভাবি আছে, 2টা ভাবির সাথে আমার জালের সাথে কথা বলা যাবে না। এক বাড়িতেই কিন্তু, এই সাইডে একটা রুম, এই সাইডে একটা রুম, মাঝখানে হচ্ছে তাদের বাসাটা। তারপরে ঠিক আছে কথা বলবো না, সমস্যা কি, তোমরা ভালো হইলেই তো আমি ভালো। তারপরে হ্যাঁ কি করলো, 7 দিন পরে দেখি একটা ফোনে কথা বলতেছে। আচ্ছা, সেম আমার সাথে যেভাবে জান, পাখি, ময়না কথা বলতেছে। মানে আপনার তখন মেহেদির দাগ ওঠে নেই? না, মেহেদিরও ডাক ওঠে নাই। কথা বলতেছে, তখন আমার শরীরে লম্বা দাঁড়িয়ে গেছে, মাটিটা মনে 2 ভাগ হয়ে গেছে কথাগুলা শুই না। কি বলতেছিল? কি রে বলতেছে, জান পাখি তোমার আমি পছন্দ করি, এই সেই, মানে বিভিন্ন মেয়েদের সাথে সে কথা বলতো। আমি বউ থাকাকালীনও সে কথা বলতো। তো এগুলো সারা গেছে। তারপরে আমি বলতাম এমনি ছেলেরা তো ফান করে, বউ আছে যেহেতু এগুলা দিয়ে আর কি হবে, টাইম পাস করতেই পারে। তো তাই সেই কিন্তু আমার প্রথম লাভ ছিল, সেই আমার হাজব্যান্ড হয়েছে। তারপরে দিন গণাইতে থাকে। তাদের আবার 6 মাস পরে হচ্ছে আপনার জাল বায়, মাছ ধরে, আর 6 মাস পরে হচ্ছে ইটের ভাটায় কাজ করে। মাছের দিন শেষ হয়ে গেছে, ইটের ভাটার দিন শুরু হয়েছে। পরে ওর একটা বন্ধু ছিল, ভাই, ওর বন্ধু, নামটা না বলি, বন্ধুরা আমি ভাই ডাকতাম কারণ ওর বোন নাই। তো ভাই ডাকতাম, যে সে একদিন আমাকে বলে তোমার হাজব্যান্ড একটা মেয়ের সাথে ওইখানে রিলেশন করে, বুঝে রাখো, ও যেটা করে এটা কিন্তু সিরিয়াসলি করে। আমি কই হ্যাঁ তোমারে বলছে, তুমি আমরা সম্পর্ক নষ্ট করতা না, আমি তো জানি ফাইজলামি তো, কারণ না আসলে সত্যি। তখন আমার নাম ছিল মিনু। তার বলে মিনু তুমি সিরিয়াসলি নাও, তখন বুঝবা। না আমি সিরিয়াসলি নেই নাই। পরে কয়েকদিন পর থেকে শুরু হয় আমার জীবনের অশান্তি। সে আমাকে একদিন রাতে বলে তুই আমার সাথে উপরে শুইতে পারবি না, নিচে শু। আমি কই কেন? তোরে বলছি নিচে শুইতে, তুই নিচেই শুবি, অথচ খাটটা আমার বাপের কিনা। তা বাবা আসার সময় আমার ছোট্ট একটা গোল্ডেন কালার স্যামসাং কি যেন ফোন দিয়ে দিছিল আমার তাদের সাথে কথা বলার জন্য। ওই ফোনটাও কিন্তু বিয়ের দিন সেই নিয়ে যায়। ওর ফোনটা ওর কারে বেচা দেয়, আমার ফোনটা নিয়ে আনে। আমার কি মা বাবার সাথে একটু রাতে কথা হয়, আর বেশি হয় না। কিন্তু আমার ভাবি বইলা দিছে যে মেয়েদের যতই অশান্তি হোক না কেন, শ্বশুর বাড়ি যাই করুক না কেন, বাপের বাড়িতে বলতে নাই, তাইলে নাকি সংসার ভাঙ্গা যায়। তো এই অশান্তির কথা তো আমরা যেহেতু বুঝাই দিয়েছি, আমি ছোট মানুষ বুঝে গেছি, আমি এই অশান্তির কথা তো আমার ফ্যামিলিরে বলবো না। সে আমারে তুই তুকারি, আর আমার শাশুড়ি মোটেই আমার প্রথম দিন থেকেই পছন্দ করে না। তার কথা হচ্ছে আরও ভালো মেয়ে বিয়ে করাইবো, কুমিল্লার মেয়ে ভালো না, আরও 1-2 লাখ টাকা যৌতুকের টাকা নিতে পারবে, আরও স্বর্ণ গয়না বেশি নিতে পারবে। তখন থেকে আমার পছন্দ করে না। কথা বলে বাপ মাকে শিখায় নাই, বাপ মাকে রান্না করায় নাই, কি মাইয়া আনছে, কি জাতের মাইয়া আনছে, ফকিন্নির মাইয়া, এই মাইয়া সেই মাইয়া। আমার শ্বশুরও কথায় শ্বশুর যেটা, শাশুড়ি যেটা বলতো শ্বশুর এইটাতে। হ্যাঁ, মানে আপনাকে অপমান করতে কোথাও ছাড়ে নাই? হ্যাঁ ছাড়ে না। আমি তারে বলাতে সে বলে আমার মা বাপের যেটা বলবো ওইটা যদি সহ্য করে থাকতে পারিস থাকবি, আর না থাকতে পারলে চলে যাবি। তারপরে কি করার, স্বামী যেহেতু বলছে সহ্য তো করতেই হবে। করতে একদিন কালা দেখি সেম আবার কথা বলতেছে। কথা যে বলতেছে ও পাড়ার থেকে কি বলতেছে আমি শুনতেছি না, কিন্তু এই পাড়াতে সে বলতেছে যে হ্যাঁ আমি তো হ্যাঁ ছাইরা দেম, আমি তোরে বেট লাগায় বিয়ে করছি, আমি তো বাজি ধরে বিয়ে করছি, আমি তোমারে ভালোবাসি, তোমারে বিয়ে করবো। আর হ্যাঁ এত দূরের থেকে কোন গার্ডিয়ান আইব, হ্যাঁ যদি আমি ডিভোর্স দিয়ে দিই কোনো কিছু করতে পারবো না। আমি তখন কান্না করতে চলে আসি। চলে আসার পরে হ্যাঁ বাবাই আবার যায় বাথরুমে, যাই এই কথাগুলো শোনার পরে ওই দিনই ওর বাবা প্রতিবাদ করে যে কি শুরু করছো তুমি, ঘরে একটা বউ আছে, মাইয়া ফাইনের সাথে কি আরে কথা বলছ। আর বলতেছে আমার ইচ্ছা, আমি যার সাথে কথা বলবো, তোমাদের কি। তারপরে আমার শাশুড়ি আবার সাপোর্ট দিতেছে, আমার পোলা কথা বলবো, তুমি এত কথা বলো কি, আর দরকার হলে আর একটা বউ আনবো ঘরের ভিতরে।
বন্যা খাইতারলে খাইবো হেতি আর না খাইতারলে নাই, এভাবে বলতেছে। তা আমি কই মা, শাশুড়ি কি আমার এইভাবে বলতে পারলো? হ্যাঁ আমার এইভাবে বলতেছে, কাহিনি কি সমস্যা? পরে একদিন আমি ওর, যেহেতু মোবাইল তো আমার, ওর ফিঙ্গারপ্রিন্ট দিয়া না লক দিয়া জানি মনে নাই, আমি খোলার পরে মেয়েটার নাম্বার সেভ করা আছে, মেয়েটার নাম্বারটা আমি নিয়ে আমার বড় জাল যে মোবাইল, ওই জালের দিয়ে ফোন দেয় অনেক রিকোয়েস্ট করে যে আপু তুমি আমার সংসারটা ভাঙ্গো না, যেহেতু তোমরা রিলেশন করো এখানে স্থগিত করে দাও, আমি অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি, ফ্যামিলির মান সম্মান নষ্ট করছি, ফ্যামিলির সাথে ঝগড়া করছি, মইরা যাম বাস মনে এরকম কিছু করছি, সে ছেলে আজকে এরকম করতেছে আমি বুঝতেছি না। ও তোরা কি করবি না করবি এটা আমার দেখার বিষয় না, হ্যাঁ রে আমি বিয়ে করবো, আর আমি তোর ব্যাপারে জানি, তুই জায়গা বি না, তুই যাইলে তো আমার পথের কাটা জায়গা। মাইয়া আমার বলতেছে, আমি তুমি একটা মাইয়া হইয়া কথা বলতে পারলা, আমিও তো একটা মেয়ে, তুমি আমার সংসার কিভাবে ভাঙবা? বলতেছে এত কথা জানি না, তুমি যদি জায়গা তাহলে আমি হ্যারে বিয়ে করতে পারবো। সারা জীবন শুনছি একটা মেয়ের ক্ষতি করে, এটা তো বাস্তব প্রমাণ। এটাই প্রমাণ। ওই যে এই ছোট্ট বয়সে আমি কিভাবে যুদ্ধ শুরু করি, আমার জীবনে যুদ্ধ শুধু এতটুকুই না ভাইয়া। তারপরে সে আমাকে মারে ধরে, আমার শ্বশুরও মারে, হ্যাঁ গায়ে হাত তোলে, এখানে তিতা পড়াইলে আমার শ্বশুরে মারে, আমার শ্বশুরে খারাপ গালাগালি শ্বশুর আপনার গায়ে হাত দিছে? হ্যাঁ 3-4 বার গায়ে হাত চোট মারে, নিজে চোদানের যে শ্বশুরে গাইলাই তো। একদিন সে জালবাইয়া আসছে, আসাতে বসছে, আমি মাছটা বাঁচতে একটু লেট হয়ে গেছে দেখে আমার শাশুড়ি আমার মাসুলদানি খুন্তি গরম করে লাগাই দিছে এখানে দাগ, এই যে হাতের যে দাগটা, এই যে এই দাগটা এখন একটু হালকা হইছে, দেখাও দেখি, এখন একটু হালকা হইছে। ও শাশুড়ি পুরাই দিছে? হ্যাঁ শাশুড়ি লাগাই দিছিল। কি মানুষ, বলতে পারি না তারা কি মানুষ নাকি না। পরে আমি তারে বলি দেখো, চিল্লাইতে বলতেছি দেখো লাগাই দিছে আমাকে। সে আমাকে এক লাথি দিছে, লাথি দেওয়াতে আমি ঘরের বাইরে পড়ে গেছি। দুটোটা বাসুর দৌড়াই আসে, তোমরা এগুলো কি শুরু করতেছো, আমাদের বউর সাথে করছো, এখন একটা ছোট্ট মেয়ে তোমরা বউ বানাই আনছো। দুটোটা ভাই আবার অনেক ভালো ছিল, প্রতিবাদ করতো, কিন্তু কইতো আমার সংসার আমার তোমার এত মাতবরি কি, তোমরা মাতবা না, তোমরা যুদ্ধ হয়ে গেছো, তোমরা ভাবো, আমরা ভাবলাম। তারপরে এই শুরু হয় আমার যুদ্ধ। সে আমারে মারার পর আমার বাবার বাড়িতে সে বিয়ের পরে একদিনও জানে, আর আইলার দিন ওর বাবা আর ওর হচ্ছে বড় ভাইয়ের ছেলেরে পাঠাইছে, একদিনও যায় না। এই মারে সহ্য করতে পারি না, আমার বাবারে ফোন দেয় বা বাইয়া লইয়া যায়, বাবার কাছে যাই, আবার আসি, আবার মারধর করে, আবার এরকম করতে করতে এক প্রকারে তাদের বিয়ে ঠিক হয়। সে অনেক কাহিনী আমি বলছি, যারা জানছে। বিয়ে ঠিক হওয়ার পরে আমি জানতে পারি ওই মেয়ের সাথে ছেলের বিয়ে ঠিক হয়, কিন্তু মেয়ের ফ্যামিলি জানে না ছেলের যে বউ আছে, কিন্তু মেয়ে জানে ছেলের বউ আছে। ওই মেয়ের ফ্যামিলি জানে না? না মেয়ের ফ্যামিলি। সে আবার কেমন মেয়ে, আরেকজনের ঘরের মধ্যে ঢুকতেছে? তার হচ্ছে এটাই জান প্রাণ, এর লাগে সে এখন এই সংসারে করব, ওই ছাড়া বাঁচবো না। পরে আমারে ওর বড় বোনের জামাই বলে, তারা আমার অনেক আদর করতো, মিথ্যা কথা বলে লাভ নাই, আদর করতো। তারা বলতেছে মিনু তুমি যে চলে গেলা, এখন তো ওর বিয়া ঠিক হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে এই বিয়া, তুমি যে চলে গেলা কালকে হয়তো ওর গায়ে হলো। আমি সহ্য করতে পারতেছি না, আমার ফ্যামিলি ওর কাছে দিব না। আমার ফ্যামিলি তো বুঝে গেছে আমার হাতে দাগ, গায়ে দাগ, এডি দেখে তো আমার চেহারা কেমন ছিল, একদম চিকন হয়ে গেছে খানার অভাবে। ওরা আবার করছে শ্বশুর শাশুড়িরা খাওয়াইয়া, খাইলে থাকলে খাইবা, না থাকলে নাই, এরকম একটা রিচুয়াল ছিল। পরে এরকম করতে করতে আমি যাই তাদের বাসায়, যাওয়ার পরে সকাল হইয়া যায়। তারপরে ওর বড় বোন জামাই আমার নিয়ে যাওয়ার পরে ওইখানেও মারধর, হাতাহাতি, আনলি কেন, আইসত কেন, তুই কেন আমার বিয়ে ভাঙতে আইস, তোরা না আমি কইছি তালাক দিয়ে দেবো, তোর সংসার করবো না, এই না সেই না। তারপর আমি চেষ্টা বলছি পরকিয়া করস, যে আমি জানি তুই তাই করেই কইছি, আর কত সহ্য করন যা, আর কত ধৈর্য ধরন যা, এই অল্প বয়সে এর লাগা নিয়ে আমার করবে। আজকে আমি এই ঘরের থেকে বাড়িতাম না, এটা আমার ঘর, এটা আমার সংসার, পারলে বার কর। পরে আমার শ্বশুরে আমার জামাই আমার মারছে, অনেক মারছে। মারার পরও আমি টার খাইয়েও আমি ঘরে দরজার সামনে বয়ে রয়েছি, আমার চুল ছিঁড়া লাগবে এরকম অবস্থা, আমার ঘর থেকে বার করতে পারতেছে না আমার হাজব্যান্ড। আমার চুল অর্ধেক, আমার চুল কিন্তু আরও বড় ছিল, অর্ধেক ছিঁড়া লাগবে এরকম। আমি জামু নাই। পরে মেয়ের ফ্যামিলি কিভাবে খবর পাইছে, ছেলের বউ আইসা অনেক ধরনের কাজ করতেছে, আপনার মেয়ে কিভাবে বউ থাকতে বিয়ে করে, তো মেয়ের ফ্যামিলি আবার জায়গার মধ্যে বিয়ে ভেঙে দেয়।
তারপরে মেয়ে যায় রাজ্ঞা যায়। এদিনকাল আমি কিন্তু তাদের বাসায় বলতেছে তুই অন্য পর্যন্ত ওই মেয়েরা ভাগাইতে পারলি না, মেয়েরা ডিভোর্স দিতে পারলি না, তা আমার সাথে রিলেশন করছো কে রে, এই কে আরে সেই কে আরে, অনেক 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 কথা। পরে সে 2 দিন ভালো থাকে, 2 দিন মারে, 2 দিন ভালো থাকে, 2 দিন মারে, এরকম করতে করতে আমার বাবা অসুস্থ হয়ে আছে। এই টেনশনে আমার একটা মেয়ে, আমার কোনো আর ভাই বোন নেই, আমার একটা ভাই আর আমি। টেনশনে আমার বাবা অসুস্থ হইতে থাকে। বাবারও চাইতে পারি না, বাবা একদম সত্য, বাপের বাড়ি যাইতে পারবি না। আয় যাই আমার বাবার বাদ রাখলে মনে করেন 3-4 মাস পর্যন্ত আর কোনো খবরই নেই। হ্যাঁ, আমার নিতেই আসে না। পরে আবার আমি বেলাজার মতো যাই, আবার মারে, আবার 1-2 মাস সহ্য করি, আবার আই। এরকম করতে করতে 1.5 বছর, এর মধ্যে 3 মাসও ওর সংসার আমি করি নাই, 3টা মাসও একসাথে সংসার করতে পারি নাই। পরে সে অনেক অত্যাচার টর্চার করে, একদিন প্ল্যান করে আমারে মেরে ফেলবে। আমি যেহেতু পথের কাটা, মেয়ের সাথে প্ল্যান করে আমাকে মেরে ফেলবে। ও মাই গড। তারপরে আমি শুনতে পাই ও বলতেছে আজকে জাল বাইয়া আইসা তার মাইরা ফেলবো, মেরে ফেললে বলবো যে মেয়ে কোথাও পালাই গেছে, নাহলে আপনাদের বাসায় যাইতে সময় অ্যাক্সিডেন্ট করছে, হয়তো এইসব ব্যাপার আমি জানি না। আমি শোনার পর আমি একজনকে বলার পরে সে আমাকে সাপোর্ট করে যে হ্যাঁ সত্যি, হ্যাঁ যে এরকম টাওরাল খারাপ ছেলে, মাইরেই ফেলবো তোমাকে। নদীতে হালাই দিলে তোমারে কে দেখবো? এখানে মেঘনা নদী আছে, গাং আছে, টুকরা করে ফালাই দিল, মাছে খাইয়া লেবো তোমারে, তুমি তো আর দেখবা না। হ্যাঁ, আমারে কিছু টাকা দেয়। ওই রাইতে ভাইয়া আল্লাহ মনে আমার সহায় ছিল, আর আমার ভালোবাসাও পবিত্র ছিল। ওই রাইতে আমি কয়েকটা 3 পিস নিয়ে ব্যাগটার মধ্যে, ও তো জাল বাইতে চলে যায়, ও 8টার সময় গ্রামের মানুষ ঘুমায় জায়গা, গ্রাম তো ঘুমায় জায়গা। পরে একটা কোরআন শরীফ ছিল, যেটা আমি আমার বাবার বাড়ি থেকে নিছি, ওই কোরআন শরীফটা ব্যাগের মধ্যে রাইখা, কাপড় চোপড়তে রাইখা, আমার মোবাইলটা আমি নিই, এটা তো আমারই মোবাইল, নিয়ে আমি বের হই। আমি রাতে অনেক ভয় পাই, ভূত জিন পেতনি, আমি অনেক ভয় পাই, কিন্তু ওই রাতে আমি একটু ভয় পাই না। বিশেষ করেন ভাই, আমি সোজা এন থেকে মনে করেন অনেক দূর হাইটা যাওয়ার পরে নৌকা বাড়িতে হবে, নৌকা নাই। এখন আমার কলিজা একদম মোচড় দিয়া ফেলে যে এখন যদি ধরতে পারে তারা তো বলবে আমি ভাগ্যে যাইতেছি পরকিয়া করে, শেষমেশ সব দোষ আমারই দিবে, এমনিতে তো আমার দোষের শেষ নেই। পরে আল্লাহর কি রহমত, একটা দূরে দেখি জাল বাইতেছে ছোট্ট একটা নৌকা, আমি তার ইশারা দেওয়ার পরে দেখে না, 2-3 বার ইশারা দেওয়ার পরে একটা মোবাইলের ফ্ল্যাশ উপর থেকে ধরি, দেখার পরে আসছে। পরে বলতেছে তুমি কোন বাড়ির মেয়ে, কোন বাড়ির বউ, তুমি এত রাইতে কোথায় যাবে? আমি কার বউ না, আমি এখানে বেড়াইতে আসছি, আমার মার খুব অসুস্থ। আমার এর আগে কিন্তু আমার মারে বলছি মা এমনি আমার মায়েরা ফেলবে। আমার মা বলে মা তুমি আমার একটা মেয়ে, তুমি যদি মইরা যাও আমার কিছু করার নাই, তোমার বাবাও অসুস্থ, আমি মা মইরা যাই গেম, তাইলে মা মেয়ে সবাই একসাথে কবর দিতে বললো। মার এই কথা শুনলে কি কোনো মেয়ে কিছু করতে পারে? পরে আমার একটা খালতো বোন আমার সাপোর্ট করে, বলে তুমি চলে আসো, আমি তোমার করবো, সাপোর্ট দিই। পরে করি, ব্যাটারে ফোন দেওয়াতে বলে যে আপনার গার্ডিয়ানের ফোন দেন, এত রাইতে তো কেউ স্বাভাবিক নিব না। পরে ফোন দেওয়াতে আমার বোনের দর্শক বলে হ্যাঁ আমার খালা ওই পারে অসুস্থ, ওই পারে আবার ওর বোনের বাড়ি, ঠিকানাটা বলছি, দূরে বললে তো নিব না। পরে বলতেছে হ্যাঁ আমার খালা অসুস্থ, একটু আগায় দেন। পরে যাওয়ার পরে আমার গাড়ি ভাড়া নেই। পরে আমি একটা রিক্সা দিয়ে যাওয়ার পরে এখানে বাস পাই না দেখে বামনবাড়িয়া যাই, বামনবাড়িয়া থেকে লাস্টবারের মতো ওর বাসা থেকে আসি। জীবন নিয়ে বেঁচে আসছে। হ্যাঁ, জীবনটা নিয়ে বাচ্চা আসছে, কি করা? ওর কাছে থাকলে তো সে আমার মাইরা ফেলবো, তার কাছে আমার ভালোবাসার মূল্য কোথায় রইল? এত কিছু করলাম, আমাকে নাকি সে বাজি ধইরা বিয়ে করছে ওই ছেলের সাথে। ওই ছেলে নাকি বলছে যে আমার পটায়া বিয়ে করতে পারলে তাকে কে দিবে, সেটা আমি জানি না, এত কিছু আমি খোঁজ নেওয়ার দরকার। বাজি ধইরা বিয়ে করছে, বিয়ে তো বিয়েই, এখন তো আমরা ফালাইতে পারবো না। তারপরে আমার 3 লাখ টাকা হচ্ছে কাবিন নামা, যেহেতু ছোট ছিল, আমার 13 বছর ছিল, কিন্তু 18 বছর দিয়ে তখন কিন্তু জন্ম নিবন্ধন করা যায়, ওই চাকরির ক্ষেত্রে বা ক্ষেত্রে মিশা কথা বললে 18 দিয়ে আমার বিয়ে দেওয়া হয়েছে আমার ফ্যামিলি। তারপরে আসার পরে আমার বাবার হয় লিভার ক্যান্সার, অনেক দৌড়াদৌড়ি। তারপর বলতেছে তোমার জামাইকে আমি শেষবারের মতো দেখবো, আমার বাবার কথা। পরে ফোন দেওয়াতে অনেক গালাগালি, আসবো না তারা। ডাক্তার বলছে যে লিভার ক্যান্সার ধরা পড়ছে, আপনার বাবা 1 মাসও বাঁচবে না। লাস্টবার আপনার বাবা যেটা চায় এটা করার চেষ্টা করবেন, যেটা খায় ওইটা খাওয়ার চেষ্টা করবেন।
তো বাবা যতটুকু জমায়া দিয়ে গেছে ভাই, আমার ভাই আমি যা পারছি সামর্থ্যের মধ্যে করছি। আমি বলছি যে দরকার হলে আমাদের কিডনি বেচে আমার বাবারাই বাঁচামো। বলতেছে লাস্ট, একদম লাস্ট পর্যায়ে আপনার লাভ নাই কোনো কিছু করে, সে মরেই যাবে। তারপরে কি 1 মাস 1 দিনও হইল না, আমার বাবা মারা যায়। সকালে উঠা দেখি বাবা মারা যায়। ওই দিন যে ভাই আমার কি সিচুয়েশন গেছে আমি বলতে পারবো না। আমার বাবা আমার একটা বট গাছ ছিল, কখনো আমার কোনো চাহিদার কমতি রাখে নাই। এই যে আমার বাবা দিন মজুর, কখনো বুঝতে দেয় নাই। যদি বলতাম যে বাবা আমার ওই ড্রেসটা লাগবো, সে ওই ড্রেসটা সারা দিন রাত কাজ করে আমার ওই ড্রেসটা এনে দিত। বাবা আমার ওইটা লাগবো, স্কুলে আমি না খাইয়া যাইলে রাগ ভাঙানোর জন্য ম্যাডামের কাছে পর্যন্ত টাকা দিয়ে তো আমার বাবা। অভাব কি জিনিস আমি মাইয়া জীবনও বুঝি নাই। বাবা পৃথিবী ছেড়ে মৃত্যুর চলে সময় গেল। ছিলেন না আপনি তার পাশে? ভাইয়ের রুমে শেষবারের মতো নাকি ঘুমাইবো, বলতেছে আমি আমার ছেলের সাথে একটু ঘুমাবো, তোমরা ওই রুমে যায় ঘুমাও। মানে আমার ভাইয়ের অনেক আদর করতো, আমার তো আদর করতো, বাবা মা তো। বলতেছে শেষবারের মতো আমি, আমার ভাবি আবার সুন্দর করে জানতো যে উনি চলে যাবেন 1 মাসের মধ্যে? হয়তো মনটা লাড়া দিছে লাস্ট বারের মতো। বলতেছে আমার বাবার কাছে ঘুমামু আমি, আমার ছেলে আমার ভাইয়েরে বাবা ডাকতো, আমার বাবার কাছে আমি ঘুমামু লাস্ট বারের মতো। আমি আমার বাইর যাবো, আমাদের আবার নতুন বাড়ি হইব, ওই বাইর যাইবো, ওই বাইর যাইবো। তার আমি কয়ে ময়রা তো যাইবো, এর লাগে হাবল তাবল মনে হয় কয় আমার বাবায়। আমি কই আচ্ছা ঠিক আছে ঘুমা, আমরা ওই রুমে যাই ঘুমাই। 2টা রুম ছিল আমাদের। সকালে টের পাইলেন কয়টায়? সকাল 5টা বাজে দেখি বাবার শরীর গরম, মানে মাত্র নিঃশ্বাসটা ত্যাগ হয়েছে, মনে হয় ধরেন 5-6 মিনিট এরকম। ভাবি উঠা চিল্লানি দিয়ে বলে বাবা নাই, ওঠো ওঠো সবাই ওঠো, বাবা আর নাই। তখন মেবি ওর বাবা হচ্ছে ওর ভাবি হচ্ছে কোরআন শরীফ পড়তেছিল। ওই রাইতে আমার বাবির ডরে কোরআন শরীফও পড়তে পারে না, এরকম ভয় পাইছে, মনে হয় আজরাইল আশেপাশে আছে। ও বাবা আমার ভাবিরও অনেক আদর করতো আমার মতো করে। আমরা যেহেতু একটাই মেয়ে, তো এটাই আমার মেয়ে। চিন্তা করেন তারা আমারে কিভাবে রাখছে, আর আমার বাবা ওই মেয়েটারে কিভাবে রাখছে। ওই দিনের যুদ্ধ থেকে আমার শুরু হয় আমার লাইফে যুদ্ধ। বাবা মারা যায়, আমারও আমার জামাই নেয় না, আমার ভাইয়ের তো আর আমারে রাখবো না, তাদেরও তো নিজস্ব একটা সংসার আছে, তারারও তো সন্তান আছে। বলতেছে যে শেষবারের মতো অন্তত মাটি দেওয়ার জন্য তোমার জামাইরে বলো আসতো। এত পাষণ্ড হইয়া আসলো না, সরাসরি দেখতে তো আসলো না, জীবিত মুখটা মাটি দেওয়ার জন্য আসতে বলো। আমার সব নাম্বার ব্লক করে দিছে। হ্যাঁ আমার যা যা নাম্বার ছিল, বান্ধবীর নাম্বার পর্যন্ত দিয়ে ফোন করার কথা বলার চেষ্টা করছি, না চিন্না লাইতো, আননোন নাম্বার দেখলে চিন্না লাইতো। পরে আমার বাসুরে ফোন দিই, পায়ে হাতে দৌড়ি, বাসুররা আবার বলতেছে এখন যদি না যাস তোর পিঠটামু মারমু। শ্বশুরের যা একটু ওনারা তো ভালো ছিল তুলনামূলক। দুনোটা ভাই অনেক ভালো ছিল, মিথ্যা কথা বলে লাভ নয়, অনেক আদর করতো। ওর বড় বোনটাও অনেক ভালো ছিল, মাঝখান দিয়ে ওরা 2টা ভাই বোন জমিকা ছিল, দুনোটাই বেয়াদব ছিল। আমার হাজব্যান্ড আর ওর বোনটা দুনোটা জমিকা আর কি। তারপরে সে আসাতে আমার বাবারে মাটি দিয়ে ফেলায়, সে মাটিটাও দেয় নাই ভাইয়া। তার লাগে আমি এত কিছু করলাম, তার লাগে আমার এই ছোট্ট বয়সের আমার সব কিছু নষ্ট করলাম, সে আমার বাবার মারি দিতে আসে নাই। সন্ধ্যা হয়ে গেল, হ্যাঁ আইসা বলতেছে খানা দে খানা দে, অনেক জার্নি করে আসছে খানা দে। মৃত্যু বাড়িতে কি এইসব কয় আপনি বলেন? তারপরে তো মৃত্যু বাড়িতে কেউ রান্না বান্না করে না। আর আমার হচ্ছে মালিকের ওনারা আবার অনেক ভালো ছিল, ছোটো থেকে তো আমরা এখানেই হয়েছি। ওনারা আবার খাবার দিছে, ওরে খাবার দেওয়ার পর সবাই একটা বৈঠক বসলো, যেহেতু মেয়েটারে নেয় না, মেয়েটার বাপ মারা গেছে, এখন এতিম ছেড়ে রয়ে গেছে, মেয়েটার কে আছে, একটা বৈঠক বসে ছেলেটার আটকায় রাখো। হ্যাঁ তো জায়গায় বই, যেহেতু মাটি দিতে পারছেন, হ্যাঁ রওনা দিছে, আমি আবার জায়গা মুখ খাওয়া দাওয়া করে পরে একটা রুমে হ্যাঁ আটকায় রাখে। মাইদর করানোর কোনো ইচ্ছা ছিল না ভাইয়া, মাইদর করার ইচ্ছা থাকলে কিন্তু আমি ওরে আগেই মাইদর করাইতাম মানুষে দিয়ে। আমি বলছি আমার স্বামীর গায়ে একটা ফুলের টুকরো দিবা না, তখনও পর্যন্ত আমি আমার স্বামীর পক্ষে। তারপরে বলতেছে মারবো না, ওর ফ্যামিলির ডাকায় আইন না একটা সিগনেচার রাখবো, তাইলে আর তোমার অত্যাচার করতে পারবো না। তারপরে এক রুমে আমাদের 2জনকে দেওয়ার পরে ও বলতেছে প্রস্রাব করবো, চালাকি তো আমি ধরতে পারি না। আমি কেছি আচ্ছা চলো, বাইরে বাথরুম ছিল আমাদের তখন, তো ওইরকম রুমের তো বাইরেই বাথরুম, বলে যে তুমি প্রস্রাব করে আস, তারপর আমি করতেছি। জুতা রেখে সে তার জীবন নিয়ে পালায়া যায়,
মনে হয় হ্যাঁ রে, আমরা মাইরা ফেলবো, এরকম ভাবে পালাই যায়। মানে ওরে দৌড়ে ধরমু না আমার ভাই ভাবিরে ডাক দিব, আমার ফ্যামিলির ডাক দিতে দিতে নাই নাই নাই, সে ট্রেন পায় নাই, বাস দিয়া দইরা বাস দিয়া বাসায় যাওয়ার পরে মিথ্যা অভিযোগ প্রথমত মিথ্যা অভিযোগ করায়। আমি যখন আইসা পড়ছি আমি নাকি তাদের স্বর্ণ গয়না টাকা পয়সা সব কিছু নিয়ে আইসা পড়ছি, অথচ তারা জীবনে স্বর্ণ ইউজ করে নাই, যেটা সত্যি কথা। এরপরে যাইয়া বলে আমি নাকি তাদেরকে মাইরা ফেলার জন্য রুমে বন্দি করে রাখছি, ওর ফ্যামিলিতে বলে। তারপরে ওর ফ্যামিলি আমারে গালাগালি এই সেই, তোরে আর আনমু না, দেখমু তুই কি করছিস। ছাড়াছাড়ি কবে হলো বোন? সারাসারি এর মধ্যে ভাইয়া সে আমারে ছাড়বো না, দিব না, 3 লাখ টাকা লাগবো, যে দিব না। ডিভোর্সটা কে দিচ্ছে ফাইনালি? লাস্ট পর্যন্ত আমি বাধ্য হইয়া দিতে হয়েছে। কত সালে? 2018-তে মনে হয়, মানে ডেটটা ফিক্সড মনে নাই। তারপরে এই ভাইয়ের সাথে বর্তমান হাজবেন্ডের সঙ্গে দেখা হলো কিভাবে বোন? ওর সাথে দেখা হয়েছে, আমার মায়ের একটা ইন্টারভিউ দিছিলাম। ইন্টারভিউ তো ওইখানে আমার একটা ভাইয়া আমার হেল্প করছিল, ওই ভাইয়াটা আবার আমার সব কিছু চালাইছে। আমি এই মাঝখান দিয়ে ইপিজিতে চাকরি করছি, বিসিকে চাকরি করছি আমার মাকে বাঁচানোর জন্য। আমি মেয়ে যে জিনিসটা করি নাই কখনো, অভাব কি জিনিস আমি করছি। আমি খারাপ কিছু তো করি নাই ভাই, আমি চুরি করছি? কোনো কিছু করি নাই। আমার ফ্যামিলিরে আমার মারে খাওয়ানোর কেউ, কাজ সকল কাজ ভালো। অনেকে বলে না আমি ছোট লোক, আমি ইপিজিতে বিসিকে চাকরি করছি, এই মেয়ে এখন এত ভিআইপি দেখা। আমার ভিআইপি বলতে কোনো কিছু না, আমি অভাব অনটন বুঝছি, এজন্য আমার ভিআইপি কোনো কিছু আমি করি না। পরে ওই ভাই আমাকে চালায়, পরে বলতেছে যে তুমি স্কুলে পড়াশোনা করো, যেহেতু তুমি ভালো আছো স্কুলে পড়াশোনা করো। স্কুলে ভর্তি করাইলো আমারে, স্কুলে আমি পড়াশোনা করি, করতে করতে যে ক্লাসে যারা 1 থেকে 10 তাদেরকে কিন্তু আলাদা কোচিং করা ম্যাডাম তারা। তো আমারও রুল ভালো ছিল। তো 10-এর একটা ভাইয়া ছিল, ওরে আমার হচ্ছে ফ্রেন্ড, আমরা ফ্রেন্ড বলতেছে, একদিন বলতেছে চলো আমরা একটা নাটক করি। তখন এই অনলাইন জগৎ কি আমি বুঝি না, মানে তখন হচ্ছে আমি লাইকিতে ভিডিও করি। হ্যাঁ লাইকিতে ভিডিও করে, লাইকিতে ভালোই মোটামুটি আমার পরিচিত ছিল। আমি এসব তখন বুঝিও না। ওর যে ফ্রেন্ড ওইটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। তো আমার বেস্ট ফ্রেন্ড একদিন বলতেছে তুই যে লাইকিতে ভিডিও করস, লাইকিতে ভিডিও করে কি হইব, চলে আমরা একটা মিউজিক ভিডিও করি নিজেরা। তখন হচ্ছে আমি একটা গান কিনে নেই, তারপর ওই গান দিয়ে হচ্ছে আমরা মিউজিক ভিডিও করি আমাদের নিজের মোবাইল দিয়ে। করার পরে ওই দিন যখন ওরা আমি দেখছি, আমাকে দিছে একটা পার্টে, মানে ভিলেনের পার্ট দিছে আমাকে, নায়কের পার্ট না দিয়ে তারাই নায়ক নায়িকা, মানে হচ্ছে অন্য মেয়েরাও ছিল, আমাকে দিছে ভিলেনের পার্ট, তাও আবার রমজানের দিনে, আমি রোজা ছিলাম। আমার দিছে ভিলেনের পার্ট, ওকে আমি এখন ইপ্রিজিং করতে হবে। ওকে যখন আমি এভাবে চুলে ধরি, মানে ওর প্রতি একটা মায়া লাগে যায় আমার, এত সুন্দর মেয়ে। মানে তখন কিন্তু ও অনেক, এখন যেটা আছে এর থেকে আরও অনেক সুন্দর লাগতো। তখন হচ্ছে ওরা আমি পছন্দ করি, কিন্তু মুখে বলতে পারিনি, সরাসরি বলতে পারি নাই। 1-2 মাস যাওয়ার পরে আমার ফ্রেন্ডকে বলতেছি যে ওর নাম্বারটা কি দেওয়া যাবে, পরে বলে না ওর নাম্বারটা দিলে আবার আমার সাথে রাগারাগি করবে। তখন ওর সাথে আমি স্কুলে দেখা, কিন্তু ও যে আমার স্কুলে পড়তো আমি জানতাম না। আমার স্কুলে যে সে পড়তাম, মানে আমি পড়তাম উপরের ক্লাসে, ওর নিচের ক্লাস, মানে 1 ক্লাস ডিফারেন্স। তো ও একদিন আমি স্কুলে ওরে দেখার পরে বলতেছি তোমার নাম্বারটা কি দেওয়া যাবে, একটু কথা ছিল। তারপরে ওই যে ফ্রেন্ডশিপ হওয়ার জন্য পরে ও অনেক বলছে না তোমার নাম্বারটা দাও, পরে আমি আমার নাম্বারটা দিই, দেওয়ার পরে ও একদিনে কল দেওয়ার পরে ফ্রেন্ডশিপ হওয়ার পরে এই যে কথাবার্তা চলতেছে। তারপরে কীভাবে যেন আমি হচ্ছে ওর ভিডিওটা, ওই যে ওর আম্মুর যে, ও আমারে প্রস্তাব দেয় রিলেশন করার জন্য। হ্যাঁ আমি প্রস্তাব দেই, আমি রিজেক্ট করে দেই, কারণ আমার অতীত আছে। একটা ছেলে অতীত জেনে কি বিয়ে করবে? সে কিন্তু আমি তো জানতাম না ওর অতীত আছে। তারপরে আমার সাথে যে আমরা যারা মিউজিক ভিডিওটা করছি, ওইখানে কিছু ছেলেরা ভিডিওটা দেখছে, বাট আমি দেখিনি। আমি কিন্তু পড়াশোনা অনেক ভালো ছিলাম, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, রোল 5-এর মধ্যেই ছিল আমার সব সময়। তারপরে হচ্ছে ওই আমার একটা ফ্রেন্ড আমাকে ওর আম্মুর ভিডিওটা দেখায়, দেখ তোর যারা পছন্দ করস ওই মেয়ের এই কাহিনী ডিভোর্স হয়েছে। আমি এই ভিডিওটা প্রায় 100 বার উপর দেখছি রাত্রে। ওই দিন আমার পরীক্ষা ছিল, মানে টেস্ট পরীক্ষা ছিল পরের দিন, বোঝার জন্য যে আসলে কি হয়েছে। হ্যাঁ আমি বোঝার জন্য আমি বুঝতেছিলাম, ভিডিওটা 100-এর উপরে দেখছি। পরে ওর প্রতি কেন জানি ওর কি কান্না দেখা আমার মায়া লেগে গেছে। আমি আমার ওই ফ্রেন্ডকে ফোন দিয়ে বলতেছি ওরা তো আমি রিলেশনের প্রস্তাব দিয়ে ফেলছি, ও তো আমাকে রিজেক্ট করে দিছে। এখন আমি একদিন আমাদের কুমিল্লা রেলওয়ে স্টেশনে বসে আমি আড্ডা দিতাম ওইখানে সবসময়, আমার ফ্রেন্ডকে নিয়ে যাই, লাউড স্পিকার দেই, ওকে আমি প্রস্তাব দেই যে আমি তোমার সাথে যে রিলেশনের কথাটা বলছি আমি তোমার সাথে রিলেশন করব না। কিন্তু এর মাঝে কিন্তু আমাকে
পছন্দ করা শুরু করছে, আমি বুঝতে পারছি যে আমি যে অফার দিছিলাম ওরে বন্ধু মানে রিজেক্ট করে দিচ্ছে, কিন্তু ভাবছি যে যোগাযোগ আছে, ফ্রেন্ডশিপ হিসাবে যোগাযোগ আছে, আমরা ঘুরতে যাই প্রতিদিন খাওয়া দাওয়া করতে যাই, বাইরে যাই, ঘুরতে যাই, কিন্তু ঘুরি। কিন্তু একদিন আমি ওর বলতেছি আমি জানি যে ও আমাকে রিজেক্ট করবে না, আরেকবার যদি আমি প্রস্তাব দিই তাহলে রাজি হয়ে যাবে। কিন্তু আমি ওর ভিডিওটা দেখার পরে আমি আমার ফ্যামিলিকেও জানাই, আমার আম্মুকে, আমার আব্বুরে আমার ভয় পাই, আমি আমার আম্মুকে জানাই, কারণ আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট দেয়। আমি আম্মুরে বলি, আম্মু এমনি এমনি একটা মেয়ের আমার পছন্দ হয়েছে, যেহেতু আমার সামনে এইচএসসি পরীক্ষা, তো এমনি এমনি একটা মেয়ের পছন্দ হয়েছে, ও মেয়ের কিন্তু ডিভোর্স হয়েছে, এমনি ভিডিওটা দেখাই। আমার আম্মু হচ্ছে সহজ সরল একবারে, যেটা বললি আমার আম্মু এটাই করে। আম্মু কয় তোর ইচ্ছা, তুই যদি ভালো থাকস ভালো থাক, আমার কোনো সমস্যা না, আমি আসি পাশে। বিশেষ করে হচ্ছে এটার মধ্যে আমার দুলাভাইকেও জানাই, আমার দুলাভাই আমাকে ফুল সাপোর্ট দেয়, মাশাআল্লাহ। ফ্যামিলির মধ্যে আমার দুলাভাই সাপোর্ট দেয়, আমার আপু এত সাপোর্ট দেয় নাই, বাট আমার দুলাভাই অনেক সাপোর্ট দিছে। যেহেতু আমার দুলাভাই বিয়ে করছে, প্রেম করে বিয়ে করছে আমার আপুর সাথে, দুলাভাই তো বুঝে। তারপরে ওকে আমি ডাইরেক্টলি বলতেছি যে আমি তোমার সাথে রিলেশন করবো না। ও বলে কেন? আমি বলি আমি তোমাকে বিয়ে করবো। ও বলে কি বলো তুমি বিয়ে করবা? তুমি কি জানো আমার অতীত সম্পর্কে? আমি কই তোমার এই বয়সে আবার তোমার কিসের অতীত আছে? তোমার বাবা মারা কাছে এতটুকু আমি জানছি, তুমি নিজে বলছো। পরে ও বলছে তুমি কি ইন্টারভিউটা দেখছো? আমি কই হ্যাঁ দেখছি, 100-র উপরে দেখছি। আমি সোজা কথা তোমার বিয়ে করবো, তুমি কি বিয়ে করবা? তারপরে ও বলতেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি, ভাইবা চিন্তা দেখি। ও চাইতেছে না যে না আমার জীবনটা নষ্ট, কারণ আমি তো একটা অবিবাহিত ছেলে, অবিবাহিত একটা মেয়ে, কিভাবে ও আমার জীবনটা নষ্ট করবে? তারপরে আমি বলেছি ঠিক আছে, ও আমার দূরে মানে আমার নাম্বারে ফোন ধরে না, SMS দিল ধরে না, আমার বন্ধুকে যে ফোন দেয় ধরে না, স্কুলে গেলে ওর সাথে ডাক দিলেও আমার সাথে কথা বলে না। আর কি একটা অবস্থা! তখন করোনা চলে আসে, 2 বছর পরে কিন্তু এই ঘটনাটা, মানে ওর ডিভোর্সে 2 বছর পরে। তারপরে ওকে আমি বলি যে আচ্ছা ঠিক আছে বিয়ে এখন করো না, আমার সাথে কয়েকদিন ফ্রেন্ডশিপ থেকে রিলেশনে যাও, যদি মনে হয় যে আমি তোমাকে সুখে রাখতে পারবো আমাকে বিয়ে করে, আর নয়তো আমি 2 মাস পরে আমি তোমার লাইফ থেকে নিজে চলে যাব। তারপরে আমরা রিলেশনে যাই, যাওয়ার পরে ঘোরাঘুরি করতেছি, প্রতিদিন বের হচ্ছি। আমার ওই ফ্রেন্ড, মেইন কথা হচ্ছে ও আমার পছন্দ করতো না, আমার বেস্ট ফ্রেন্ডকে পছন্দ করতো। বিয়ার আগে থেকে ওই ছেলের সাথে ঘটনা ঘটার আগে থেকে ওকে আমি পছন্দ করতাম, বাট আমরা স্কুলে তো বুঝে নেই, মজার ছেলে আমরা। ও আবার আমার থেকে ইন্টেলিজেন্ট, ও আবার একটু স্মার্ট, মানে ও আবার আমার বেস্ট ফ্রেন্ড, তো ও পছন্দ করতো। ওই আমার ফ্রেন্ড হচ্ছে আরেকটা মেয়েকে পছন্দ করতো। অনেক বিপদ, সামনে আরো বিপদ আছে। আমার ফ্রেন্ড আবার অন্য মেয়েকে পছন্দ করতো, আর আমি যারে পছন্দ করি সে আবার আমার ফ্রেন্ড পছন্দ করে। এ খোদা! তারপরে ওইটাও ছোট মেয়ে, ওর থেকেও নিচু বাচ্চা, না 1 ক্লাস না, হ্যাঁ 1 ক্লাস ছোট। সে আমার 1 ক্লাস ছোট, আমি তাদের 1 ক্লাস কি ছোট। পাক না এইসব। কারণ স্কুলে তো ভালো ছিলাম, কোনো স্যার ম্যাডাম আমাদেরকে কোনো বকাঝকা করে নাই, সাপোর্ট দিত। স্কুল আমাদের দখলেই ছিল, স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন পরিণতি দেখতে পাচ্ছি আমি। তারপরে হচ্ছে আমার স্যার ম্যাডাম অনেক আদর করতো, টিউশনের টাকা নিত না, বই খাতা ওরাই কিনে দিত। যেহেতু আমি মেনলি হচ্ছে আমিও মধ্যবিত্ত ছিলাম। তারপরে আমরা যতটুকু ছিলাম আমরা থেকে আরো মধ্যবিত্ত, হ্যাঁ আমি ওদের থেকে আরো মধ্যবিত্ত ছিলাম। আমার আব্বা আম্মু আমাকে অনেক সাপোর্ট দিত। আমার আব্বা আমাকে বিয়েটা করলে কবে? বিয়েটা করেছে 2021 সালে। 2 বছর লাগছে। 2 বছর, কিন্তু মাঝখানে ঘটনা অনেক হচ্ছে। যে ছেলেটা আমাকে চালায়, আমাকে পড়াশোনা করায়, ইন্টারভিউর পরে যে ছেলেটা ওর আম্মুকে অপারেশনের টাকা দিছে বা চালাইতেছে, খরচ দিতেছে, ওই ছেলেটা কিন্তু ওর আম্মুরে প্রস্তাব দিছে ওর বিয়ে করবো। ওই ছেলেটা আমি তো জানি না, এর মধ্যে তো ওকে টাকা দিতেছে 20,000 30,000। ওরা এত মধ্যবিত্ত শিখে এত ভালো চলে যাইতেছে জায়গায়। তারপরে আমি অনেক বুঝতে টাকা পারলাম খরচ করছে আমার পিছনে। আমি বলছি না আমাকে টাকা পাঠাইবেন না। আমি কি করতাম, আমি যেহেতু ওরে পছন্দ করি, সে ছেলের সাথে ওই ছেলের টাকা নিয়ে আমার পিছনে খরচ করতো, আমি দিয়ে দিতাম। কারণ আমি আমি কেন ওর ছেলের টাকা নিবো? আমি তো ওই ছেলের বিয়ে, যেহেতু আমরা 2-3 মাস রিলেশন চলে গেছি, তখন ও বুঝতে পারছে যে আমি ওকে রাখতে পারবো। তারপরে হচ্ছে একদিন ও আমাকে একটা আইফোন কিনে দেয়। আমার আইফোন অনেক শখ, ওই ওনার টাকা দিয়ে আমি দেই। কি খারাপ! না আমি তো বলে দিয়েছি ওনার আমি বিয়ে করব না, কারণ কিন্তু ওনাকে বলছো যে তোমার টাকা দিয়ে আমি আরেকজনকে আমার বয়ফ্রেন্ডে গিফট দিতেছি। না, ও তো জানে আমার একটা ফ্রেন্ড আছে। তা ঠিক, কিন্তু এটা কি জানে ওর একটা ফ্রেন্ড আছে, ওর টাকা তো তুমি নিলাই, সে নিজে রাখো আর জামাইরে দেয় একই তো। টাকা তো দিছে ওর আম্মুকে, ওর আম্মু ওরে দিত খরচের জন্য। তো ওকে আমাকে ওই তারপরে কিন্তু দেখেন এই টাকাটা যেহেতু হাল না, ফোনটা আমার হারিয়ে গেছে।
তাই হবে। আমি এক্স্যাক্টলি এটা বললাম, এটা ব্যবহার কোনটা হারিয়ে গেছে? ব্যবহার করতে হয় না মানুষ। হ্যাঁ, তারপরে বলো। তারপরে হচ্ছে ওই ছেলে জানি না যায় ওর সাথে আমি রিলেশন করি, পরে ওই ছেলে আমি ওই ছেলের সাথে অন্য পরিচয় কথা বলতাম। আমার বান্ধবীর বয়ফ্রেন্ড হিসেবে কথা বলতো। পরে আমিও ওই ছেলে খুব রাখি অনেক যে- গুন্ডা লাগাইছে প্রায়, মানে ওই ছেলে অনেক ভালো ছিল মানে ভাই, 2 আমি বলি না। কিলোমিটার এই পাশে যদি আমাকে নিতে পারে 2 লাখ টাকা দিব ওই ছেলেদেরকে, ছেলে 2-3 গুন্ডাদেরকে লাখ দিবে, টাকা। আমাকে যেন নিয়া মাইরা ফেলে। মানে অ্যাকচুয়ালি ওই ছেলেটা তোমার ভালোবাসতো হ্যাঁ, অনেক, অনেক অনেক। ভালোবাসতো আর ছেলেটা এবং অনেক যে ভালো। ভালো, এবং যেহেতু টাকা পয়সা আছে, বিয়ের জন্য আর তো আমার পারফেক্ট মা ছিল। যেহেতু মধ্যবিত্তর কাছে বিয়ে দিয়ে আমি ঠকছি, আমার True. অত্যাচার করছে, সে আমার মা চাইতো, এখানে আমার মায়ের কোনো ফলস নাই, বুঝছেন না, কথা? একটু টাকা দেখেই একটু বিয়ে দেওয়া উচিত। টাকাওয়ালা মেয়ে বিয়ে দিমু, কষ্ট থাকলো টাকার উপরে তো সে থাক। আমি বলছি ওই ছেলের বয়স দেখো, ওই ছেলের 2টা সন্তান আর আছে। আমি জানতে পারছি, আমি কথা বলছি যে সৌদি ম্যারিড আরবে- এবং বেবি আছে। হ্যাঁ বেবি আছে, বউ নাই, বউ মারা গেছে, কিন্তু ছেলে মেয়ে তো আছে। বাচ্চা আছে। ওকে ওকে বোন, আমাকে এইটুকু বলো তো, যে ধরো বিয়ের পরে তো আলহামদুলিল্লাহ ইউ গট আ ফ্যান্টাস্টিক লাইফ, সুন্দর বিয়ের একটা পরে জীবন। হচ্ছে বিয়ের পরে কি ভাই সহজেই মধ্যবিত্তের থেকে এত কিছু করতে পারছি? এইটাই আচ্ছা, বলো। বিয়ের আমাকে পরের হচ্ছে লাইফটা আমরা ওর বলি। আম্মু মামলা দিয়ে পুলিশদের ধরে নিয়ে গেছে। 7 দিন ওরে রিমান্ডে রাখছে পুলিশে। আমার থেকে মুখে কথা মানে ওকে আমি লুকায় রাখছি হ্যাঁ, এমন একটা নেতার বাসায়, রাজনীতিকের, কারণ রাজনীতি নেতার বাসায় যদি লুকায় রাখি কেউ তো পুলিশে ঢুকবে না। আমি ওইখানে লুকায় রাখছি, আমার দুলাভাই অনেক সাপোর্ট দিচ্ছে, যেহেতু রাখছে, আমাকে কোর্টেও তুলে না, কিছুই করে না। চাইলে কি সে পারতো না ভালো মেয়ে ডিজার্ভ করতে পারতো না? আমার লাগে কেন এসব করছে? তুমি ভালো না কোন দিকে? না আমার লাইফে তখন আমি একটা মেয়ের সাথে বলি, আমি একটা মেয়ের সাথে 6 বছর রিলেশন করছি ওর আগে। আবার মাথায় এরকম করে ঘুরতেছে। তুমি যারা পছন্দ করো, না, এটা সে তো পরে। পছন্দ করে তোমার বন্ধু। না, আমার ডিভোর্সের সাথে সাথে তাদেরও breakup হয়ে যায়। তার আগে তার 6 বছরের রিলেশন, তুমি পাগল হইলা ওর জন্য। না, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত একটা মেয়ের সাথে রিলেশন করি। 6 এ কেউ প্রেম করে? আমি করছি, আমি ক্লাস 4 থেকে প্রেম করছি। ওরা স্কুলের অনেক বয়স বাউলা যেহেতু ছিল, আমার এখন বর্তমানে 27 চলে, অনেক দেখে বাউলা কিন্তু ছিল। বলবো না। কিন্তু আমি বুঝছেন? রিলেশন করতাম, কিন্তু আমি মেয়েরে বলতাম না, যে মেয়ে আমার বলতো আমার বিয়ে করবো না, আমি বলতাম না রিলেশন করো। হ্যাঁ সবাই বললে আমার নাকি কর্নার আসে, আমি যেই মেয়েরে দেখতাম ওই মেয়ের সাথে রিলেশন। তারপরে ভাইয়া কি হয়েছে জানেন? ওর আম্মু শেষ পর্যন্ত আমার সাথে বিয়ে দিবে না, আমাকে পুলিশ দিয়ে ধরে নিল। তারপর হচ্ছে আমি থানা থেকে ছুটে আসলাম, আমার উকিল ছিল যে আমাদের বিয়ে পড়াইছে। তারপর হচ্ছে আসার পরে আমরা অনেক দিন লুকাই ছিলাম। একসাথে সংসার আমরা করতে পারতাম না, কারণ পুলিশ আইসে ওই ছেলে টিয়া পাঠাইতো, পুলিশ আইসে আমরা দৌড়ানি আমি দিত বিয়ের পর আসি কিনা, হ্যাঁ। মানে কিন্তু আমার তো অন্যখানে একটা রাখিয়া জিনিস দিছে। দেখেন, হ্যাঁ, একটা মা কিভাবে পারে যে ছেলে গুন্ডা ভাড়া করে মেয়েরে মারতে পারে। মেয়ে ছোট। আমার মা চায় আমার সুখ। ওর মা আমি চায় হয়তো সুখ, তোমারে কিন্তু ভাড়া লাইতাম। ও তোর মা তো তোমার খুঁজে পায় না। আমার মেয়ে 18 বছরের নিচে যদি সে ভেগে যায়, সে যার সাথে যায়, আমি কাইটা আলাম, এফোর করে আলাম, এবং সেটাই তখন তো উচিত। 18 হয় না। না, মা 1 বাবা বছর হিসেবে বাকি ছিল, সেইটাই উচিত। 1 বছর বাকি মা ছিল। বাবা হিসেবে সেইটাই উচিত। নাইলে এই মেয়ে যে কোনো জায়গায় চলে যাবে, যে কেউ ওকে তুমি ধরো তুমি এটা ভালো, ওটা খারাপ লোকের পাল্টানে করতে পারতো। বয়স ছোট, সঠিক কিনা? হ্যাঁ সঠিক। তাই না? তারপরে ওর মা অনেক গুন্ডা ভাড়া করছে আমাদের জন্য, আমাদেরকে অনেক হ্যাচেল করছে। তাহলে শেষ পর্যন্ত যখন আমার মা বাবা আমাকে আলাদা করে দেয়, হুম, আমি টাকা দিতে পারি না যে বাসায়। ঠিকই করছে, তারপরে আমরা, এটাও ঠিক করছে। না আমার মা কিন্তু সাপোর্ট দিচ্ছে, আমার আমার বাবা শ্বশুর শাশুড়ি ভালো ছিল। আমার মা সাপোর্ট দিলে মা ঠিক করে নাই। তোমার বয়স 18 না, তুমি চাকরি বাকরি করো না, তোমার আয় ইনকাম নাই, তুমি আরেকজনের মেয়ে নিয়ে এসে রাখবে কোথা থেকে? ভাইয়া প্রেম করলেই তো হবে না। আবেগ আবেগ আবেগে, আবেগ, এটা তো আবেগ ছিল। আবেগের জায়গায় রাখো। কিন্তু আমি যদি- আবেগ দিয়ে দেবে দিতে পারছো না, কিন্তু কথা হচ্ছে আবেগে দেয়। আমি এর মধ্যে ভাইয়া, 2 টাকার আবেগ নেই, আমাকে পার করে দেন রাশিয়া, কিন্তু দেবে কেউ? দেবে না তো, তাইলে এর মধ্যে আমি যেহেতু ডিভোর্সি, আমি সেলাইয়ের কাম শিখছি। তুমি ডিভোর্স, এটা তোমার দোষ না বোন, এটা দোষ সমাজের কাছে ভাই আমার দোষ, সমাজের কাছে। সমাজ আমাকে কি বলে জানেন? 2টা খাওয়ায় যে সমাজের দোষ। আমাকে কি খাওয়ায়, কথা বলতে। ভাইয়া আমি বলি কি বলছে সমাজে আমাকে, কিছু কিছু সেলিব্রিটিরাই বলছে, অতীত কারো বেশি ভয়ঙ্কর, এখন কারো কম। বর্তমানে যেগুলো সে আমাকে 2জন সেলিব্রিটি বলছে, নাম বলার দরকার নেই। ছি, তুমি ডিভোর্সি, আরেক বেটা তোমাকে স্পর্শ করছে, তুমি খারাপ মাইয়া, সংসার করতে না পারছো দেখে দায়া পড়ছো, মনে করো তুমি ভালো। যেটা মানে কোন চেনা মানুষ বলছে। চেনা মানুষ আমাদের সাথে অনেক ঘনিষ্ঠ, আমি অনেক করছি। তারাই অনলাইনে আসছে, অনলাইন জগৎটা আমাদেরকে দিয়ে শুরু করছে, আমাকে এমন ভাবে বলছে ভাইয়া, তারাই আমাদেরকে। আমি অনেক কষ্ট পাইছি। সমাজের কথায় যতটুকু কষ্ট না পাইছি, তাদেরকে আমি বোন বানাইছি, নিজের বোন। আমার যেহেতু বোন নাই,
আমি তাদেরকে অনলাইনে আনাইছি। আমি আমার জামাই যেহেতু ইউটিউবের ব্যাপারে ভালো জানে, ইউটিউব খুলে দিছি। পরে তারা আমাদের তে ভালো জানে আমার আইডিতে স্ট্যাক মারছে। এটা নিয়ে আমরা দুজন চুপচাপ আলাদা হয়ে গেছি। আমরা দুইজন মানুষ আমাদেরকে ঘৃণা করে। আমি আমার ডিভোর্সি তো তারপরে কি করছে মানুষকে খেপাই দিত যে আমি ডিভোর্সি। আমার শ্বশুরই কিন্তু এই জিনিসটা জানে না, আমার শাশুড়ি জানে, ভিডিও ছাড়তো, এই করতো সেই করতো, মানুষ জানবে। কিন্তু ভাইয়া ও যদি আমার যত কিছুই হোক না কেন, ও যদি আমার পাশে না থাকতো, সে পারতো না একটা ভালো মেয়ে বিয়ে করতো আমার মতো ডিভোর্সি দিয়ে। সে কি করতো? ভালো মেয়ে বলবা না, বলবা যে ডিভোর্সি কিনা। হ্যাঁ, একটা মেয়ে ডিভোর্স হইলে খারাপ, এটা কে বলছে? কপালের দোষ হইতেই পারে, সঠিক জায়গা না হইতে পারে, এটা জানো না সেটা। এখনকার জেনারেশনে বিয়ে করেই, এক দুইটা বিয়ে করে। কিন্তু 2017-18 সালে কি ভাইয়া এটা কমন ছিল? কোনো আবিয়াতা ছেলে কি মেয়েকে বিয়ে করব? কখনোই না। আমাদের জার্নিটা বিয়ের পরের থেকে শুরু হয়, কষ্ট কষ্ট কষ্ট। তুমি এটা কেমনে করলে? ব্যবসা কেমনে? ব্যবসায় বললাম না, ওই যে ডিভোর্সের পরে আমি সেলাইয়ের কাজ শিখছি, আমি ইপিজেডের কাজ করছি, বিসিকে কাজ করছি, আমি পার্লারের কাজ শিখছি। মানে কোনো কাজ জানা নাই আমি। যেহেতু আমাকে ঠকাইছে, আমার মধ্যে জিদ ছিল, যেহেতু একটু ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ছিলাম। আমার কথা হলো আমার জেদ, আমাকে যে ঠকাইছে একদিন সে আমাকে কানবে। আমি কোনো পুরুষরে বিশ্বাস করি না। আমি ভালো হইয়া দেখাই দিমু, যে জায়গাতে যাই কাজ করি যাই করি ভালো হইয়া দেখাই দিমু। এজন্য আমার জিদের মাঝখানে আমি যা পারি সব শিক্ষা রাখছি। তেল, এই যে আমাদের প্রোডাক্ট আছে, তেল বলতে সাবান বলতে যা আছে সব কিছু আমি শিক্ষা রাখছি, যাতে আমারে কেউ দমাইতে না পারে। এই সমাজের সাথে যুদ্ধ করে একটা মেয়ে বাঁচতে হয়। ডিভোর্সি মানে কি জানেন? সমাজের কাছে এই যে মেয়েটা ভালো না, কিন্তু কি করতে হবে? সমাজকে আমাকে একবেলা ভাত খাওয়াইবো? কখনো খাওয়াইছে? আমার মাঝে এত অসুস্থ ছিলাম, ইন্টারভিউ দিছি, আমাকে যে বলছে যে আমি ভিক্ষা করছি ইন্টারভিউ থেকে। কিন্তু আমার মার অপারেশনের পরে আমি সিম বন্ধ করে দিছি। আমি মেয়ে পারতাম না লাখ লাখ টাকা অনলাইন, প্রবাসী ভাইয়েরা বিশেষ করে আমাকে হেল্প করছে, তাদের থেকে লাখ লাখ টাকা কামাই আমি পারলে একটা বিল্ডিং দিতে পারতাম না, জায়গা কিনতে পারতাম না। আমি মেয়ে লুবি না, এজন্য আমি সাথে সাথে আমার মার অপারেশন শেষ, মোবাইল বন্ধ। আমার এইসব টাকা দরকার নাই, আমার নিজের উপার্জনের টাকা দিয়ে আমি কি করতে পারি আমি দেখাই দিব। পরে তার সাথে আমার বিয়ে হয়। আমার শ্বশুর শাশুড়ি মানুষের তার পরামর্শ শূন্য জুদা করে দেয়। পরে আমার বাবা একটা ডিফিজেট করে যায় আমার নামে 50,000 টাকা, মানে আমি পামু। ওই টাকা দিয়ে আমি পার্লার দিই। পার্লার দেওয়ার পরে আমার 100 টাকা আয় হয়। বিসমিল্লাতে একটা ব্রু প্লাগ দেখে আমাদের যে মালিকের বাসায় থাকি উনি অনেক খুশি হয়েছে, মানে ব্রু প্লাগটা খুব সুন্দর হয়েছে। তারপরে সে একদিন আমাকে, হ্যাঁ ওই মালিকই আমার প্রথম ক্লায়েন্ট ছিল। 40 টাকার কাছে 100 টাকা 100 টাকা দিছে খুশি হইয়া, যেহেতু দেখছে আমরা ছোট মানুষ। তারপর সবাই আমাদেরকে ছোট বলে সাপোর্ট করছে। কিন্তু সে একদিন আমার জন্য বড়া নাকি যেন নিয়ে আসছে, আইনা একটা ভিডিও করছে। ভিডিও করতে ওর ডাক্তার আবার সবাই পছন্দ। তুমি কি করতেছো? আমি কই তুমি কি দেখো না, মানে ভঙ্গি করে কইতেছে। আমি জানি না সে যে এই ভিডিওটা ছাড়বো। তারপর ছাড়াতে ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ খাইতেছে, টিকটকে তখন কিন্তু এত টিকটক আর এসব আসিল না। পার্লারে কাজ করে আমি হচ্ছে বাজারে 10,000-12,000 টাকা দিয়া, ওর টাকা দিয়ে ওর কানের জিনিস, ওর কানের জিনিস ছিল, আমার কারের জিনিস ছিল, এটা বন্ধক দিয়ে হচ্ছে আমি মশলার দোকান দেই। ওই ছোট ছোট 20 টাকা দামে কি করে আমার স্বামীরে তো প্রতিষ্ঠিত করতে হইব। দৈনিক 150-200 টাকা ইনকাম হইতো, ওইগুলা দিয়ে আমি চলতাম। তারপর হচ্ছে আমি একটা ভিডিও করার পরে দেখি ইউটিউবে, তখন আমি ভালো বুঝি, আমার একটা ফ্রেন্ড ইউটিউব থেকে 40,000 টাকা কামাইছে 2021 সালে। তারপর আমি ভাবলাম যে ইউটিউব থেকে আমিও কামাবো, তখন ওই ভুটটা চাপছে আমার মাথায়। তারপরে ইউটিউবে ভিডিওটা আপলোড দেওয়ার পরে রাতারাতি মিলিয়ন ভিউ। এই ভিডিওটা যেন মানুষ এত পছন্দ করছে, তারপর থেকে আমরা সেম ক্যাটাগরি ভিডিও দিছি। শাশুড়ির নিয়ে ভয়েস দিছি, যেহেতু আমার শাশুড়ি এত অত্যাচার করছে আমি একটা ভয়েস দিছিলাম। অত্যাচার করছে এটা নিয়ে না, ওই শাশুড়িকে নিয়ে ও ভয়েস দিত, হ্যাঁ ওই ক্যাপশন দিয়ে ভয়েস দিত। কারণ ভাই আমি বাস্তবতার সাথে মুখোমুখি হইছি, বাস্তবতা কি আমি সেটা দেখছি। আমার শাশুড়ি আমার সাথে কি করছে আমি দেখছি। কিন্তু আমি শাশুড়ির নিয়ে ভয়েস দিলে মানুষ বলতো আমার এই শাশুড়ির নিয়ে ভয়েস দিছে, কিন্তু মানুষ তো জানে না আমার ভিতরের ক্ষোভটা। সত্যি কথা আমাদের ফেসবুকে আমাদের ইনকাম হইছে 3 মাস লাস্ট। আমি ফেসবুকের থেকে ইউটিউবের থেকে ইনকাম করিনি, আমি আমার বিজনেস দিয়ে ইনকাম করছি। আমি আমার পার্লার দিয়ে এতটুকু, আমার নিজের যোগ্যতাতে আমি এতটুকু আসছি। আমাদের হচ্ছে আমার আম্মা একদিন বলতেছে তোর বউ আমার হলে এমন খারাপ খারাপ কথা কেন বলে। আমি কি মা একটা ভিডিও থেকে আমি 40,000 টাকা ইনকাম করছি। একটা আম্মু আমার শাশুড়ি নিয়ে ভয়েস দিছে, ওটা 40,000 টাকা আসছে। আমার শাশুড়ি যদি বলি তোমার কি কেউ টাকা দিয়ে গেছে, এই যে আমি ভিডিওটা করছি এটা তোমার কিন্তু করো নাই, তুমি তো জানো তুমি কেমন আর আমার বউ কেমন তুমি তো জানো। তারপর বলো আচ্ছা ঠিক আছে মা, আমি মানুষের কথা কান দিতাম না,
তোমরা চালায় তারপর তোমরা তোমরা চালিয়ে করো যাও। মাশাআল্লাহ মা হেল্প আমার আম্মু সাপোর্ট সাপোর্ট দিছে কারণ আমার শাশুড়ি সব দিকে আমি কই আমার শাশুড়ি যেমনই হোক না কেন আগের মতো দরজাল শাশুড়ির মতো আমার এই একটা শাশুড়ি জিনিস না। কি হাজবেন্ড আমার শাশুড়ি যদি সাপোর্ট না করলো হ্যাঁ ছেলের সাথে কি আমার বিয়ে হইতো কখনোই হইতো আমার আম্মু মাঝে চাইলে মাঝে তো বার করে খারাপ দিতে behave করে পারতো কেন ওই যে আমার আম্মুর হাজবেন্ড তো আমার আব্বু আব্বু এখন যদি কিছু বলে আমার আম্মু তো শুনতে হইব আমি বলি না আমার আম্মু শাশুড়ি কি খারাপ আমার পক্ষে কথা বলবো না আমার আব্বুর পক্ষে কথা বলবো টাকার ভালোবাসা সবাই অবশ্যই আব্বুর বাসে। পক্ষে কথা বলবো তো এই বুঝছেন? মাঝে মধ্যে কি সময় আমার আম্মা আমার সাথে সে খারাপ ব্যবহার করে বা ঝগড়া হয় এখনো ঝগড়া হয় এর মধ্যে কি হয়েছে যে আমাদের শাশুড়ি নিয়ে বয়স দিতে দিতে 3 মাস পর্যন্ত আমরা ভালো একটা আর্ন করি আর্ন করার পরে আমার পার্লারটা আরো বড় করি তার বিজনেসটা সে হচ্ছে আরো বড় করে করার পরে তারপরে সবাই আমাদেরকে বাইরে যাইলে সুনাম করতো আরে ওরা কন্টেন্ট ক্রিয়েটর এই মানুষ সেই selfie তোলার তখন জন্য তো আগ্রহ সেলফি টেলফি তো আমার শাশুড়ি তো অনেক খুশি হইতো মেবি কি আমাদের আমার কুমিল্লার মধ্যে আমরাই প্রথম first YouTuber ছিলাম। বাহ আমরা না তো আরো একজন ছিল তারা হচ্ছে একটু ভিআইপি দেখে তাদেরকে তো সবাই দেখতো না আর আমরা তো মধ্যবিত্ত আমরা বার হইতাম আমরা দেখলে সবাই আমাদের খুশি হয়ে গ্রামে যেত একটা 5 লাখ 5.5 লাখের চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে তখন আমি বুঝতাম না তখন আমি প্রমোশন দিছি এক সপ্তাহ ওইটা বুঝতো না আমরা তো তখন বুঝতাম তারা না এগুলা বুঝেনি। কি তারপরে হচ্ছে আমার বেবি হয় না যেহেতু ওই টাইমে আমাকে অনেক কিছু খাওয়ানো হয়েছে অনেক কিছু দেওয়া হয়েছে আমার Baby যাতে হয় বেবি বলতে না আমি বলি, আমার শাশুড়ি হচ্ছে আমাদের বিয়ের পরে আমার শাশুড়ি হচ্ছে তাবিজ করছে তাবিজ করার ফলে আমার একটা নেওয়ার baby জন্য নষ্ট আর হয়ে কি গেছে। আমাদের অন্য অনেক কিছু খাওয়াই যায় হ্যাঁ একটা বেবি নষ্ট হয়ে গেছে হওয়ার পরে একটা বেবি নষ্ট হলো তার আরেকটা বেবি Time লাগে। অনেক টাইম লাগে তখন আমার বোন বলতো এই মাইয়া তো বাঞ্জা আশেপাশে মানুষ কুপরামর্শ দিত আর আমার বোনও বলতো আমার বোন কিন্তু আমাদের সাথে ছিল বিয়ের পর মানে পাশাপাশি বাড়িতে ছিল তা আমার মাও আমাদেরকে দেখতে পারতো না জীবনের সাথে কিভাবে যুদ্ধ করছে শুধু আমরা ভাইয়া দুইজন দেখেন। যুদ্ধ করছি অনেক যুদ্ধ আমরা করছি যদি মানে একটা ছেলে হিসেবে বলি, তো এই প্রশ্ন উত্তর তুমি দিবা না। আচ্ছা তুমি বলো তো এটা আমার কাছে লাগে যে যদি ননদ পাশে থাকে ওই মেয়ের জীবন তেনা তেনা হয়ে যায়, এটা আমার অভিজ্ঞতা। তুমি বলো তো আসলে নিরপেক্ষ দৃষ্টিতে বলো যে তোমার বোন থাকলে ওর কোনো অসুবিধা হয়েছে কি? তখন তো আমার বোনের বিয়ে হয়ে গেছিল তখন আমার বোন থাকতো আরেক বাসায় 1-2 মিনিট লাগতো হাইটা যাইতে পাশাপাশি পাশাপাশি বাসায় থাকতাম হ্যাঁ তো এই মানুষের আমাদের এই এলাকার কিছু মানুষ আছে নাম বললাম না ওইগুলা হচ্ছে আমার বোনের কানে এত কুপরামর্শ দিত বলার বাইরে একটা ডিভোর্সি মেয়ের বিয়ে করে আনছে ওরা কিন্তু জানতো বিষয়টা এই মেয়ে তো ঠিক থাকতো না রাসেলের সংসারে রাসেল এত ভালো একটা স্টুডেন্ট ওর মা বাবা চাইছে অনেক ভালো জায়গায় বিয়ে আমাকে দিবে এটুকু বলো যে বোন পাশে থাকলে কাছে থাকলে অসুবিধা হয় না হয় না? হয় অবশ্যই হয় ননদ অথবা ননস যেটাই বলি ছোট হোক মানে আমার যদি বড় বোন তাহলে ননস আর ছোট হলে তো ননদ এরা দুইটা থাকলেই ঝামেলা হয় এক্স্যাক্টলি আমারও তাই মনে হয় এবং কিন্তু সবাই না 99.99% আর একটা কিন্তু একটা জিনিস ভাইয়া দেখেন যে আমার বোনকে কুপরামর্শ দিত আমার বোনের বাড়ির মালিক ওই মহিলা বলতো কি এই ছেলের সংসার এই মাইয়ারা করতে পারতো না কিন্তু কিন্তু তোমার বইনের কি এমন খায়া দেয় কাজ তোমার সংসারে সাথ দিতে হবে? মানুষে যে মানুষে উস্কানি যখন দিত বলতো ওর কাছে দিল ও কেন এর মধ্যে নিবে বা ও কেন থামাই নাই? ওই যে আমার আমার ভাই সংসার নিয়ে আপনি কথা বলার কে টাস ভাই না তখন এগুলা ছিল না তখন তখন এগুলা তারা ছিল তারা না। ইয়া করতো আমার আইসা মহিলারাও শুনতে চায় আবার আইসা এনে 20টা কিন্তু যে মহিলা 20 হাজার Society টাই তো ভাইয়া ওইরকম। ভাইয়ের বউয়ের ক্ষেত্রে একই কাম করে। ভাইয়া না আমার ভাইয়ের বউ কেন করব কারণ আমাদের ফ্যামিলি মধ্যবিত্ত হইলো আমাদের ফ্যামিলির এখনো শিক্ষা কাজ আছে। অন্যরকম ওর আমার ভাইয়ের ভাইয়ের বউর বউরে কাজ আমি আছে। কখনো একটা অনেক মারছে আমার এই বিয়ে নিয়ে পাস্ট নিয়ে আমাকে কুত্তার মতো মারছে আমার ভাইয়ের বউর আমি একটা বকা পর্যন্ত দেই নাই মানে কে মারছে? ভাই বউ মারছে? ভাইয়ের বউ মারছে ভাইও মারছে ঠিকই বলছি। ওই যে আমি তো এই অল্প বয়সে কেন বিয়ে করলাম I got হ্যাঁ my ঠিক answer. আছে Anyway, তুমি তোমার ব্যবসা জায়গায় আসো বই। হ্যাঁ। আমি বুঝছি, হ্যাঁ। তারপর ব্যবসার জায়গায় ফিরে আসি সে তার মতো ইউটিউবে কাজ করতেছে আমি তখন এসব বুঝি না সে আমার থেকে ভিডিও করে নেয় ভিডিও ছাড়ে তখন কিন্তু আমি ঘুমটাঘুমটি দিয়ে সুন্দরভাবে ভিডিও করতাম এলাকার পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ির জায়গায় কইতো এই মেয়ে সংসার টিকবে এই মেয়ে 2 দিনের সংসার করতো না এই পোলারে লাথি দিয়ে ভাগাই দিবা আর মেয়ে ছেলে থেকে তো বয়স বেশি লাগে দেখতে তো মেয়েরে কেমন লাগে তাহলে আমার একটু মোটা কাটা আপনি সরাসরি দেখেন আমার হাজবেন্ডের সাথে কি আমার কোনো বয়সে বেশি লাগে আর সে কি বয়স বেশি হলে বিয়ে করতো আমাকে তার বছর 26-27 পরে আমার বছর মাত্র 21 আমি বলছি যেটা রিয়েল আমার এনআইডি কার্ডও যা আছে সব এই কিছু 21 বছরে এত কিছু দেখলা জীবনে। অনেক ওই যে কয়না ছোট্ট একটা জীবনে অভিজ্ঞতা বেশি ওরে খোদা, ওরে। জীবনের সাথে যুদ্ধ করে ভাইয়া এই জায়গায় আসছে আজকে জান্নাত আমার সে এই নামটা দিছে জান্নাত আমার নাম জান্নাত দিছে বিয়ের পরে এই নামটা দিছে যাতে আমার জীবনটা সুন্দরভাবে অতীতটা যাতে মনে না করতে পারি কিন্তু
তারপরে হইলো কি আমাদের সাকসেসফুল জীবন শুরু হইলো, ওই যে আমার বাচ্চা হয় না খোটা দিত, পরে ওর মন মানসিকতা নষ্ট হয়ে গেছে যে ওর তো বাচ্চা হয় না, থাক ওই মানে আমার এরকম কেন করতে করতে কুপরামর্শ দিতে পরে পারছে, আমি এই মেয়ের তাজ্জুদ বাচ্চা নামাজ পড়তাম, ছেড়ে আল্লাহর দিছে। কাছে কান্দা কান্দা করতাম, আল্লাহ আমার জীবনটা কি শুধু দুঃখ দিয়া তুমি দিয়া গেলা, দুঃখে আমার জীবনটা কি শেষ হয়ে যাইলো। পরে 15 দিন পরে মনে হয় 15-16 দিন পরে 15-16 দিন পরে খুশির খবর আসলো যে বাবা মা হতে যাচ্ছি। তাকে প্রতিদিনই কার্ডই দেখাইতাম, ওই দিন সেই ইন্টারেস্ট ছিল না, কারণ আমি প্রতিদিন বলতাম দেখুন একদা করছে, আরেকদিন আমার ও, দুইটা প্রতিদিন করবে, বলতো তাই না? যে, এই দেখো একদা করছি, একদিন আর দুইটা- প্রতিদিন ভালো লাগে না একটা শুনতে শুনতে। এটা ভাইয়া কি একটা মা, মা হওয়া একটা না, কত কিছু একটা নারী জানে। আমার জীবনে তো কষ্টর শেষ নাই, ওই আমার সাথে এরকম করাতে আমার অনেক কষ্ট লাগতো যে একজনের কাছে কষ্ট পাইছি, এই যে নিয়তির খেলা, আমি কষ্ট করে এই জীবন যাবো আর কি। পরে দিয়ে আস্তে আস্তে আমার মেয়েটা যখন আপনার 8 মাস 6 মাস চলে, ও আমার কখনো ডাক্তার ডেট মিস করতো না, কিন্তু শ্বশুর শাশুড়িরে মানুষের পরামর্শ দিত নর্মালে বোরে বলবা আমি একবার নর্মালে, জায়গায় বোরে দুটো বলবা আশা নর্মালে হয়তো নর্মালে যেন আমার নর্মাল। সন্তান ঠিক থাকে। তারপরে কি হয়েছে 41 সপ্তাহ পারিয়ে গেছে, আমার বেবির আমার ব্যথা ওঠে না, বেবিও হয় না। বেবি কি করছে প্যাডের মধ্যে হচ্ছে আপনার পানি ছিদ্র করে দিছে, ময়লা হয়ে গেছে, নারী জন্মে গেছে। এই দিনটা ভাইয়া আমাদের জীবনে এমন একটা দিন ছিল, সে মনে হয় যে ওর মধ্যে নাই। আরো জানছে আমার ওদের বংশের ছেলে সংসার, ছেলে হয় মেয়ে হয় না, আমার প্রথম মেয়ে হবে, কন্যা সন্তান হবে, আলতাতে ধরা কিন্তু পড়ছে, দেখেন কি ওই খুশির দিন খবর। আমার শাশুড়িও গেছে, চলে গেছে আমাদের বাসা থেকে, আমার আম্মু গেছে গিয়ে আমার বোনের বাড়িতে বেড়াইতে, আমার কেউ আশেপাশে নাই। কেউ নাই। ওই যে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল যার মাধ্যমে ওর সাথে পরিচয় হয়েছে, ওরে আমি ফোন দিছি, ও কিন্তু তখন বিয়ে করে ফেলছে, ওরে রাত্রেবেলা ফোন দিছি, ফোন দেওয়াতে ও আসছে, আইসা ও আমাকে ফুল সাপোর্ট দিছে। ওই দিন আমার হালকা ব্যথা হচ্ছে, যেহেতু ওই যে ও আমার বেবি সব কিছু নষ্ট হয়ে গেছে না, এখন তো হচ্ছে হয়তো মাকে বাঁচাইতে হবে, নাহলে বাচ্চাকে বাঁচাইতে আমাদের হবে। signature নিতে সে বলতেছে। সিগনেচার দিছে যে আমাকে বাঁচাইতে। আমি ওটি রুমে বলছি আমার সন্তান না বাঁচলে আমি বাঁচবো না, কারণ আমার দুঃখের সাথী হইতেছে আমার একটা সন্তান, আমার সন্তান না হইলে আমি বাঁচবো না। পরে তখন আল্লাহর আমার কি কাছে ছিল রহমত, মাত্র আমার 11,000 মাইও সুস্থ হয়, আমিও সুস্থ হই। 1000 টাকা ছিল ভাইয়া, ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে, 1000 টাকা ছিল, ওইটার মধ্যে 10,000 টাকা ছিল। আল্লাহর রহমত এখন থেকে শুরু হয়েছে, 10,000 টাকা আমাদের ঢুকছে ব্যাংকে। তারপরে সে 11,000 এটা টাকা দিয়েই হয়েছে, হচ্ছে এটা দিয়ে আমার বিল পরিশোধ করছে, করার পরে বাসায় নিয়ে যায়। পরে আর চোখ তুইলা ফিরা পিছনের দিকে তাকাইতে হইছে না যে আমরা অভাবে আছি। আমার আল্লাহ আমার মেয়ে দিয়ে আমাদেরকে রহমত দিছে। আমার এই 1 মাসে আমি ফেসবুক নতুন মাত্র খুলছি, যেটা সত্যি কথা। কয় লাখ টাকা, 2 লাখ না 3 লাখ টাকা, 2.5 লাখ টাকার মতো। 2.5 লাখ টাকা আর্ন করছি। এই 2.5 লাখ টাকা দিয়ে আমার মেয়ের জন্য যা আছে, মানে পুতুল, আমার মেয়ে হচ্ছে পুতুল, পুতুলের জন্য যা আছে আমরা কিনছি। পরের মাসে আরো ডাবল, পরে সাসপেন্ড হয়ে যায়। হ্যাঁ, আইডি নিয়ে যায় হ্যাক করে, যেহেতু দেখতেছে আমার কন্টেন্ট শুধু শ্বশুর শাশুড়ি। বাস্তবতা তো ভাই আমি বুঝছি, বয়সটা কম, বাস্তবতার সাথে আমি সম্মুখীন হয়েছি। পরে আস্তে আস্তে আমার পেজ জায়গা নেই, ইউটিউব জায়গা নেই, আমি ওই দিক থেকে ফোকাস বন্ধ করে দিছি। আমি যেহেতু আমি বিউটিশিয়ান, আমি কাজ জানি, আমি কাজ পারি, আমার দ্বারাতে এসব না হলে কি হইব, আমি তো বাঁচতে শিখতে হয় কিভাবে আমি তো জানি। পরে আমরা প্রোডাক্ট বানাই, এই প্রোডাক্ট পুরা বাংলাদেশের 64টি জেলায় যায়। আমার প্রোডাক্ট তেল সাবান লোশন যা আছে সবাই পছন্দ করে, এর রিভিউ কেউ বলতে পারবে না খারাপ। আমার চুল যেভাবে উন্নতি হয়েছে তারা নিজেরাই দেখছে আমার চুল কতটুকু ছিল আর কতটুকু আছে। সবাই আমার তেল পছন্দ করে, আমার বাসা থেকে আইসা পর্যন্ত জোর করে দিতেই হবে, দিতে হবে। অনেক আলহামদুলিল্লাহ, একটা পার্সেল হাজব্যান্ড ওয়াইফ নিয়ে কুরিয়াতে দিয়ে দিতাম, আর এখন আমার পার্সেল ঘরে আইসা নিয়ে যায়, হাজার হাজার পার্সেল নিয়ে যায়। বুঝছেন ভাইয়া, বিজনেসে আল্লাহর রহমত আছে। একটা দিন গেছে যখন খাও নাই, খাওয়ারটা পান্তা ভাত খাইছি, আমার বাচ্চা পেটে শ্বশুর শাশুড়ি তো ওই মানুষের কান পরামর্শ বাইরে গেছে। আমার আম্মু আসে নাই কিন্তু ওই দিন। কেউ আমাকে যে বাচ্চা পেটে আসলে ভাই আউশ হয় না যে খাবে। যদি অসুবিধা না থাকে বলবা যে সর্বোচ্চ 1 মাসে কত ইনকাম করছো সব মিলাই? সব মিলাই আমি 8.5 লাখ টাকা। অথচ খাওয়ার টাকা ছিল না। খাওয়ার টাকা তাও ছিল এটা না। লাস্ট ফেজ Last- যখন ওই যে টাকা ইনকাম বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে আমি 1.5 লাখ টাকা। পরিশ্রম আর সততা থাকলে কত কিছু। আমি যে সৎ ছিলাম, ওই যে আমার উপর আল্লাহর কাছে আমি কাঁদছি, আমাকে যে ঠকাইছে আমি কান্না করে বলছি আল্লাহ তুমি একদিন এমন দিন ওরও দিও কিন্তু যাতে আমি তাকে family-তে দেখাইতে পারি। জায়গা নাই, জায়গা ঘর বাড়ি নাই। আমি আমার কিন্তু আজকে নাই। 5 বছর আমার বাবার বাড়িতে। ও কিন্তু মানে অনেক সময় ঝগড়া হয় না স্বামী স্ত্রীর মধ্যে, ও কিন্তু বাবার বাড়ি যেতে কি? যেতে পারে না। আমি জানি না ওরে কিন্তু ছাইরা পাশে এক আমাদের রাতের বাসা। জন্য কোথাও যাই 3-4 মিনিট লাগে যাইতে।
এই কিন্তু উপরতলা একটা ভাই- নিচতলা এরকম। ওর আপন ভাই ওরে দেখেন, ওর যে একটা ভাগ্নি আছে, আমার একটা মেয়ে আছে, একটা চকলেট কিনে দেয় না। কারণ আমার ভাইয়ের খুব ওই যে ওই ওরে বিয়ে করছি মান আবার সম্মান মেনলি নষ্ট হচ্ছে ওর হয়ে ভাইকে আমি টাকা দেই নাই হাওলাত, এটার জন্য আরো খুব। কিন্তু দেখেন ওর ভাই এখন আলহামদুলিল্লাহ আমার বাড়ি গাড়ি সব আর আছে। সত্যি কথা বলতে ভাইয়া আমার নামে ও জায়গা দিছে, জায়গা আমার নামে দিছে, আমার নামে কিন্তু একটা ব্যাংক বাড়ি আমার নামে অ্যাকাউন্ট আছে, ওর নামে অ্যাকাউন্ট নাই, মোবাইলের যত পে আউট বলে না ওই সব আমার নামে, টাকা আমার নামে আসে। সে আমাকে এতটাই ভালোবাসছে, যেভাবে বলছিল যে রানীর মতো রাখবে ওইভাবে রানীর মতো রাখছে। কখনো কষ্ট কি জিনিস, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো ঝগড়া হয়ই, কষ্ট কি জিনিস বুঝতে দেয়নি। মানুষ তো আমার বলে যে আমি যদি চাই একটা আমার তিনটাই না দিব, কখনো আমার হাত ছাড়ে নাই। অনেক অত্যাচার অনেক কিছু সহ্য করছি, বাচ্চা হয় না, আমি ওই কি জানি কি বলে না বাঞ্জা এই সে অনেক কিছু বলছে, অনেক অত্যাচার করছে, অনেক কিছু সহ্য করছে। মানুষ তো এখন এই বলে একটা যে জীবনে এত টাকা দিয়ে ইনকাম করো, বউরে সব দিয়ে দিতেছ, নিজের লেগে কিছু রাও না। আমাকে দিয়ে দিলে যদি হ্যাঁ আমার ভাগ্যে থাকে, তাহলে সবকিছু দিয়ে আমার ভাগ্যে থাকবে। হ্যাঁ, আর যদি ও চইলা যায় আমার থেকে, আর কি করার, ওর তো একটা লাইফ দেখে আসছে, দেখে আমার লাইফে আসছে। এখন যদি ওইটা দেখা যদি না বুঝে, তাহলে তো আর কিছু করার নাই আমার। কিন্তু আমি ভবিষ্যতে যা ইনকাম করবো আমি আমার বউর নামে দিই। এই যে বাড়ি করছি, বাড়ি করি না এখনো, কাজ চলতেছে। কিন্তু আমরা দেখেন ভাই, এখন আমি যদি শো আপ করি নাই। সব কি জিনিস আমি করি না, আমি ভাইয়া ব্র্যান্ডের জিনিস কিনি না, সত্যি কথা। আমি ব্র্যান্ডের জিনিস ওই যে নিচে ওই যে নিউ মার্কেটে বেচে এগুলা কিনা নেই। কেন কেন নেই ভাইয়া? আমি 10 টাকা দিয়ে যে চাইলে ভাই জিনিসটা কিনতে পারি না। বিশ্বাস করবেন ভাই, এই সফলতার পিছনে একটা কি জানেন, দোয়া। দোয়া কি জিনিস? আমরা কখনো অনলাইনে শো আপ করি না, অফলাইনে যা পারি, যারে যতটুকু আল্লাহ আমার সামর্থ্য দিছে তাকে ততটুকু দিছি। বলবো না, মাদ্রাসার বাচ্চা বলেন যাই বলেন, সবসময় আমরা যতটুকু পাই ততটুকু দিই। কারণ এই জন্য আমার আল্লাহ আমাকে এই জায়গায় নিয়ে আসছে। এই মানুষটারে বুঝি আমি ছাইরা যাবো, তাকে বুঝি আমি ছাইরা যেতে পারবো জীবনে ভাইয়া। সে আমারে এত সফলতা শূন্য হাতে আমার হাতটা ধরছে, আজকে পূর্ণ করছে আমারে। তার নামে কোনো কিছু নাই, তাকে জীবনে আমি ছাইরা যাবো, মরণ আসলেও তাকে ছাইরা যাবো না। যদি সে বলে যে আমার মাঝে মধ্যে বলে চলে যাবো, বলতে হয় ছেলেদের সোজা রাখার জন্য বলতে মারতে হয় জামাইরে। না কি জানেন, আমি যদি ঝগড়া করি যে বাপের বাড়ি চলে যাবো, ও দরজা কইরা বন্ধ করে দরজার সামনে বসে থাকে যে কই যাইবা, আমার ছেড়ে যাইতে পারবা? বাবার বাড়িতে কাছে চলে যেতে পারি। জীবনও না, আমি আমার দরজা খুললা বলি না যে আমার আজকে আমার ভাইয়ের বাসায় থাকবো। তাকে ছাড়া আমি একটা রাইতো কাটাই নাই, 5টা বছর বিয়ে হয়েছে। এর মধ্যে ফ্যাক আইডি দিয়া ওই ছেলে আমাকে মেসেজ দিছে, আমার ভিডিও দেখে, কিন্তু ভিডিওতে কমেন্ট করে না, সে দেখছে। আমি কই দেখো এই ছেলেটা কমেন্ট করতেছে, তার আইডি তো হ্যাঁ দেখছে। তখন ওই ছেলের ছবি টবি তো তার আমি দেখাই নাই, যেটা গেছে গা। সে আমার এই যে ইন্টারভিউ কিছুদিন আগে দিছি, আমাকে বলছে তোমাকে আমি অতীত ভুলাইতে পারি নাই, এটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা। কিন্তু তাকে আমি বলবো এই ইন্টারভিউর মাধ্যমে যে জীবন থেকে আমি অনেক কিছু শিখছি। আমি অতীতটা মনে রাখতেছি না, কিন্তু আমার যে কষ্টের জিনিসটা, কষ্ট থেকেই তো আমি সফলতা পাবো। ওই যে ছেলেটা আমার যে এত অত্যাচার করছে সে সুখী নেই, এই তো এই থেকে শিক্ষা পাইছি। ওই কারণেই, কারণ তুমি দেখছো কি করলে কি হয়, লাইফ কত বাজে হয়। আর আমি আমি মনে কতটুকু করি ওর লাইফ থেকে যদি না আসতো, তাহলে আমিও সফলতা পাইতাম না। এবং তোমাদের লাইফ যে আল্লাহ এত সুন্দর করছে ভাই আমার, তার অন্যতম কারণ তোমরা দুজনই অনেক খারাপ কিছু দেখাইছো ভাই। হ্যাঁ, অনেক পোর খাইছো, অনেক কষ্ট পাইছো, কাছের মানুষদের কাছে বেমানি সহ্য করছো। এই যে এখন যে টাকা পয়সা আছে, এখন টাকা পয়সা দিয়া যে কিনা নিছি এটা কিন্তু অহংকার না। টাকা পয়সা আছে, আত্মীয় স্বজন আছে, টাকা পয়সা নাই কেউ নাই। টাকা পয়সা আসে দেখে আত্মীয় স্বজন ভালো আছো, ভালো আছো, খাইয়া যাও, মুড়ি খাইয়া রাত কাটাইছি। কয় কিতা ভালো আছো, ভাত খাইয়া যাও, মুরগা দিয়া রানছি, এ দিয়া রানছি, কন্টিনিউ ফোন দেয়, সবাই খোঁজ খবর নেয়। আমার লাইফ থেকে শিক্ষার কিছু নাই, নারীদেরকে যুদ্ধ করে বাঁচতে হবে। এই জমানাতে একটা ছেলে কখনো লয়াল হয় না, লয়াল কখনোই হয় না। 1 বছর 2 বছর 3 বছর সংসার করবে, সবাই এক না। কত ভালো ভালো ফ্যামিলির আছে না, 10-12 বছর এক যুগ চলে যায়, কিন্তু এখনকার জেনারেশনের ছেলেরা কখনো এক নারীতে আসক্ত হয় না। মেয়েদেরকে যুদ্ধ করতে হবে, তাদেরকে নিজের পায়ে ইনকাম করতে হবে, তারপরে তাদেরকে এমন জিনিস শিক্ষা রাখতে হবে, কেউ যে সমাজের আশেপাশে আঙ্গুল তুললে সে যেন মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, ওইটা ওদেরকে নিজে শিখতে হবে। পেটের ভাত নিজের ইনকাম। হ্যাঁ, এই কারণেই হচ্ছে জান্নাত একটা উদ্যোগ নিছে আমাদের পার্লারে।
গরিব অসহায় মেয়েদেরকে ফ্রিতে কাজ আমি 10টা ডিভোর্সি মেয়ে আমার পার্লারে রাখছি, আমি কখনো কোনো জায়গায় আমি বলি নাই এই ডিভোর্সি মেয়েদেরকে আমি ফ্রিতে কাজ শিখাই, ফ্রিতে কাজ যেখানে শিখাইয়া 1.5 লাখ টাকা নেওয়ার কথা ছিল। ফ্রিতে কাজ শিখাই, খাওয়া দাওয়া সব কিছু আমার উপরে। প্রত্যেকটা ডিভোর্সি মেয়ের গল্প আমি শুনি, কারণ আমি নিজে ডিভোর্সি ছিলাম, আমি জানি কতটা অত্যাচার করে। হয়তো সব মেয়েরা এক না, সব ছেলেরা, কিছু কিছু মেয়েরাও আছে ছেলেদেরকে ঠকাইয়া চলে যা, কিন্তু তোমাদেরকে বলবো কি, এ জমানা কিছু না, মৃত্যুর পরে অনেক কিছু আছে। স্বামীকে ঠকাইয়া কেউ সুখী হয় না, কেউ ঠকাইয়া সুখী হয় না। আজ নাই কাল তুমি ভোগ করতে হইব। ওই যে ওই ছেলে এখন ভোগ করে, সে প্রতিনিয়তই ফ্যাকাইডি দিয়া কমেন্ট করে, আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও, আমি ভালো নেই, আমার এমন একটা রোগ হয়েছে, মাপ। আমি ডাইরেক্ট বলছি, তুমি যদি মক্কায় যাইও বলো যে আমি তোমাকে ক্ষমা করে দিতে, ক্ষমা করবো না। কেন জানো? তুমি আমার ছোট্ট একটা জীবনে কলঙ্কের দাগ পরাইছো, ডিভোর্সি দেওয়াইছো, তুমি আমার একটা খোঁজ খবর নাও নাই। তুমি আমার বাপ মরাতে, তখন সবচেয়ে বেশি ঘৃণা করছি তোমাকে তখনই, যে আমার বাপ মরাতে তুমি আমার বট গাছ মরছে, আমার বট গাছ একটা রতি তুমি মাটি দাও নাই। ওই স্বামী তখন থেকেই তুমি আমার স্বামী না। অনেক টর্চার সহ্য করছি আপনার ক্ষেত্রে ভাইয়া। আপনার যদি ধরেন আপনার ফ্যামিলির সবচেয়ে ভালোবাসার মানুষকে, তারে যদি আপনি অন্য কেউ মাটি না দেয়, তখন আপনি কি তার দিকে তাকাইবেন কখনো? আমি আর ফিরা তাকাই না। ওই যে জিদ্রা, ওই জিদ্রাতে আজকে আমি এই জায়গায়। আল্লাহ আল্লাহ ব্লেস ইউ। ভাইয়া শেষ করব তোমার দিয়ে। জি। ধরো তোমার বউ মাশাআল্লাহ সুন্দরী, সফল, গুণী মহিলা, তো তার জন্য তো অনেক ছেলে পাগল হয়। হাউ ডু ইউ কন্ট্রোল? তুমি নিজেরে সংরক্ষণ করো কেমনে? রাগ অভিমান পোষা কেমনে? রাগ অভিমান খুশি কেমনে? বা রাগ জেলাস লাগে কিনা যখন তোমাকে মানুষ ভালোবাসে? হ্যাঁ, রিসেন্টলি আমরা ট্যুরে গেছিলাম, ওইখানে আমার ক্লোজ একটা, আচ্ছা এটা স্কিপ, এটা বলা যাবে না। নরমালি বলো, নরমালি বলো। এখন অনেক ছেলেরা ওকে মানে চাচ্ছে যে আমাদের সংসারটা নষ্ট করতে, কারণ ওই সব টাকা গাড়ি বাড়ি সব কিন্তু ওর নামে দিছি। ওরে যদি একবার পটাতে পারে, মেনলি হচ্ছে ওর কিন্তু ওরে আপনি যদি 10টা মিনিট ভালো করে বোঝান কিছু একটা, ও আপনার প্রতি আকর্ষণ হয়ে যাবে। ও এমন একটা মেয়ে, দুর্বল হয়ে যায়। বুদ্ধি কম। হ্যাঁ, বুদ্ধি কম, মন নরম। মন নরম, একেবারে কথা খারাপ জিনিস না, মানে আপনি যদি বলেন এখন আমি আপনার 1 লাখ টাকা দিতাম, আপনার ও কিছু দিয়ে নাই, দিতে বাধ্য। অসহায় তো এতিম। এই কারণে হচ্ছে ওরা আমি চোখে চোখে রাখি। আমি কোথাও শপিংয়ে গেলেও ধরেন আমার বাসা থেকে পার্লারে যদি যায়, আমি নিজে যাই, গিয়ে দিয়ে আসি, তারপর আমি একা ছাড়ি না। ওরে যেদিন একা ছাড়ি ওই দিনই ঝামেলা হয়। কোনো ছেলে ওর দিকে তাকাইছে, কোনো ছেলে ওর নাম্বার চাইছে। আমি সবাই বইলা দেই। একদিন ওরে হসপিটাল পাঠিয়েছে, ওর আম্মুকে নিয়ে চক্ষু হসপিটাল, ডাক্তার ওর নাম্বার চাই। আমি আমার ডাক্তার হাজবেন্ডের কাছে নাম্বার চাই। সবকিছু শেয়ার করি। কিন্তু আমি দেখি যে জেলাস ফিল হয়, তারপর আবার ভাবি যে আল্লাহ তো বানাই দিয়েছে একটা বউ, মাশাআল্লাহ। এখন তো হচ্ছে আর দিন শেষে সে আমার। হ্যাঁ, দিন শেষে তো আমার True. এটাই। তার অনেক পরিচয়, সে সেলিব্রিটি, সে স্টার, সে ব্যবসায়ী, সে আমার হ্যাঁ, বাচ্চার অনেক, মা। যেহেতু হ্যাঁ সবকিছু দিয়ে পারফেক্ট, তো সবাই তো চাইবে একটা অবশ্যই। আসমানের। আমি কাকে চাচ্ছি সেটা আসল কথা। হ্যাঁ, ও কাকে যাচ্ছে এটা আসল আচ্ছা কথা। একটা কথা আমি ইন্টারভিউতে বলতেছি, তোমার প্রতি কি আমার বিশ্বাস আছে আমি তোমাকে কখনো ছাইরা যাব? আচ্ছা ভাই, এটা আরে ও তোরে সারতে পারে কি পোলা স্মার্ট দেখছস? আমি বিশ্বাস করি, আমারে যদি আপনি গলায় দইয়া আমি যেখানে বলতে 6 পারবো। বছর একটা রিলেশন করে ছাইরা আসছি, আরে কে ব্যাপার না, ওইটা- ওর তো কোচ লাগে। ওইটার সাথে এটার কোনো মিল নাই ভাইয়া। বিবাহিত জীবন আর হ্যাঁ, এটা দেখছি। প্রেমিকা কখনো এক হয় না। যে পুরুষ দায়িত্ব নিতে জানে। আচ্ছা ভাইয়া, ও যে আমাকে প্রশ্নটা করলো যে আমি ওর ছাইরা যাব কিনা, আচ্ছা ছাইরা যাওয়ার জন্য কি আমি সবকিছু ওরে দিতেছি? না, ছেড়ে যাওয়ার জন্য সম্পত্তি, সম্পদ কোনো কিছুই লাগে না, মনের না, শান্তি মাঝে বড় মধ্যে শান্তি। রাগ হয় আমার, ওটা জামাই বউ সে হ্যাঁ। কোন কুপাকুপি হোক, তারপরে কিন্তু কিন্তু দিন একসাথে শেষে দিন শেষে রাতে কিন্তু এক হয়েছে আমরা। এইটাই নিয়ম, হাজবেন্ড ওয়াইফের নিয়ম এটাই। এটাই ওকে ভাই, আমি এখন হচ্ছে thank you। কখনোই যদি মরেও তুমি যদি মরে যাও, এটা বিশ্বাস রাখো, এই ভিডিওটা কিন্তু আজীবন থাকবে। হ্যাঁ, আমি কখনোই বিয়ে করব না, এটা তোমার আগেও তারপরে বলছি, পরে বিয়ে এখন করে বলবে আমি তো পাগল হয়ে গেছিলাম। না, আমার প্রতি তার অতটুকু যেহেতু বিশ্বাস আমার একটা আছে। ভাই আছে, আমার যেহেতু একটা মেয়ে আছে, আমি তো বুঝি। আমারও মেয়ে আছে ভাই, আমিও জানি। দরকার হইলে ছেলেরে আমি ঘর ইচ্ছা জামাই ছিল- রাখবো, ফ্ল্যাট কিনা দিব, আমার মেয়েরে নিয়ে থাক। হ্যাঁ, আমি যে বাড়িটা করতেছি ওইরকম আটতলা, ভাবে আমার ওটার মেয়েকে মধ্যে আমি বলে প্রতিষ্ঠিত দিছি, করবো। লিখিত দিয়ে যাইতেছি যে আমার মেয়ে যদি খুশি, মানে মেয়েকে যদি খুশি রাখা হয় অথবা সুখী রাখার জন্য হয়, আমি আমার মেয়ের জামাইয়ের নামে এখানে ফ্ল্যাট দিয়ে দিব, এখানে থাকবে, ঘর জামাই রাখবো, সমস্যা নেই। কারণ ও আমার বাস্তবতা দেখছে। আমি চাই আমার না বাবা মেয়ে নাই, ভবিষ্যতে কষ্ট কোনো পাক। ফ্যামিলি নেই, ভাই, এজন্য দোয়া করবেন আমার মেয়েকে হচ্ছে আমি মেয়ের হাত মাদ্রাসায় ছাড়তে হয় না। বাপ পড়াশোনা বাপ করাবো। যেন কোনোদিন মেয়ের হাত না ছাড়ে, আমি সবসময় বলি। ছেলেরে লাত্তি দিয়ে মানুষ করা উচিত, কিন্তু বাপ মেয়ের হাত ছাড়তে পারবে না। কারণ একটা মেয়ের বট গাছ একটা বাবা।
এই যে আমার বাবা নাই দেখেই তো আমি এরকম কষ্টের মুখী করছি। আর বাপ থাকলে কি জীবনে বাপ ভিক্ষা করে হইলো আমাকে খাওয়াইতো, কিন্তু বাপ যে নাই, আমার বাপের অনেক এইটা মিস mainly করি। আমি ওরও এটাই বলছি। প্রত্যেকটা রাইতে আমি সফলতার পরও ভাবি আজকে যদি আমার বাবা বাচ্চা থাকতো তারে আমি একটা পাঞ্জাবি দিতে পারতাম, তার একটা ভালো জিনিস দিতে পারতাম, আমার সাথে নিতাম। বাপেরে দিতে কতক্ষণ, তুমি ইনকাম করতেছো, বাপরে খাওয়াইতে পারতেছো না, এর চেয়ে বড় কষ্ট একটা সন্তানের জন্য কিছু হতে পারে না। এটাই আমি যে সেট পোস্ট দেই সবাই মনে করেছে তার সাথে ঝগড়া। সে আমাকে একটা দিনও কখনো গায়ে হাত তুলে নাই, একবার তুলছিল, এটা ভুল, ওই যে আমার বাচ্চা হয় না দেখে ভুল বুঝাবুঝির কারণে অনেক ঝগড়া হয়েছে, কিন্তু সে মুখে মুখে ঝগড়া করে, কিন্তু আমার গায়ে কখনো হাত তুলে নাই, মারতে চাই। কখনোই হাত তুলে না। কিন্তু সে মারতে চাইলেও কান্দা দেয়, এমন একটা মানুষ। এই জেনারেশন এরকম ছেলে কখনোই না, কখনোই বলি পাওয়া যাবে না। আমি বলি যে পৃথিবীর যে হাজার ভাগ্যবতী আছে, ওই ভাগ্যবতীর মধ্যে আমাকে দেখো, আমি একজন ভাগ্যবতী যার সাথে এরকম রয়্যাল একটা ছেলে আছে, যে কিনা এত ভালোবাসে, যে কিনা তার শখের নারীরে রানীর মতো করে রাখে।